আচ্ছা, তো স্ক্রিনটা একটু শেয়ার করা দরকার। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমত আহ, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট। প্রয়োজন ঠিক আছে, আমার সাথে কন্ট্যাক্ট পারেন। আহ, অনেকে নাম্বার থেকে ফোন দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে আমার অফিসিয়াল নাম্বার। তো ওইটা ইন্টারনেট কানেক্ট ক্লাস প্রবলেম যদি কেউ ফেস করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করতে পারেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, সো ক্লাস সম্পর্কে একটু জিনিস বলে নিই। কারণ উদ্দেশ্য হচ্ছে অনেকে আসলে আসলে অনলাইন ভিত্তিক ক্লাসটা করে নাই, এরকম অনেকে হতে পারে, অথবা করেছেন সেটা হচ্ছে ভিন্ন সফটওয়্যার মধ্যে, অনেকে জুম দিয়ে। গুগল মিটে ইন্টারফেসটা নিয়ে একটু কথা বলছি, মানে যেটা হচ্ছে আমরা ইউজ করি, আমরা যেটা প্রবলেম পড়তে পারি বা জিনিসগুলো। তো প্রথমে আমি এটা একটু ইয়ে করে নিই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে মিউটের বাটন। আমরা অলরেডি এখানে আসলে সব স্মার্ট, এটা আমি বুঝতে পারছি, কারণ হচ্ছে সবাই মিউট করা অবস্থায় আছে। এটা আমরা জানি, কখন কথা বলতে হলে এটা আমরা অন করে কথা বলি, যখন আমাদের কোনো বলার থাকবে না তখন এটা মিউট করে দেবো, মানে অফ করে দেবো। তারপরে হচ্ছে আমাদের যেটা, এটা হচ্ছে ভিডিও। কখনো ভিডিও যদি চালু হয়, মানে আমাদের দরকার হলে আসলে প্রয়োজন, এছাড়া তো আমাদের প্রয়োজন নাই। তো এটা আমাদের লাগবে না আপাতত, হয়তো কখনো লাগতে পারে। মিনিস্ট্রি থেকে অনেক ধরনের ফোন দিতে পারে, আপনাদের সাথে কথা বলতে পারে, সেক্ষেত্রে হচ্ছে ফেস ক্যামেরাটা। তো এক দুইজনের সাথে কথা হয়েছে, একজনের মনে হয় বলছিলেন ফেস মানে ক্যামেরার একটু প্রবলেম আছে, যদি পারেন ম্যানেজ করে নিন, ঠিক আছে। লাগতে পারে। আচ্ছা, এটা তো আমরা যদি লিভ নিতে চাই, বের হয়ে যেতে চাইলে এটা ক্যান্সেল বাটনে বের হয়ে যাবে। আচ্ছা, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনাদের ক্লাস করাতে গিয়ে এতে প্রোগ্রামিং এর জগৎ, মানে ওয়েব প্রোগ্রামিং যে করবেন আপনারা, এই ভুল হবে কনফার্ম। মানে নতুন যারা আছে, এটা ভুল হওয়া স্বাভাবিক, এটা হবে। সো আপনাদের ভুলটা কোথায় হয়েছে, নির্দ্বিধায় নির্দ্বিধায় আমাকে বলবেন। আহ, বিশেষ করে ছেলের ক্ষেত্রে প্রবলেমটা না, প্রবলেমটা আসলে মেয়েদের ক্ষেত্রে হয়, লজ্জা পেয়ে বসে থাকেন। যে লজ্জা পাচ্ছেন যে স্যারকে বলবো, স্যার আবার কি বলবে। আসলে দেখেন, আপনাদের সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে নিয়োগ করা হয়েছে। তো সেক্ষেত্রে আহ, না পারলে 100 বার বলবেন, আমি ক্লাস টাইমে যথাযথভাবে চেষ্টা করব বোঝানোর জন্য। ঠিক আছে, এটা লজ্জা পাওয়ার কিছু না। এমনও হতে পারে যে এখানে অনেকেই হয়তো বলে নাই, কিন্তু অনেকে আসলে এইচটিএমএল এগুলো জানাই আছে। আপনার ইন্টারমিডিয়েটে আপনারা এইচটিএমএল সাবজেক্টটা পেয়ে আসছেন, সো আমরা স্টেপ বাই স্টেপ আরো অন্যান্য প্রোগ্রামিং এ যাব। এখন কথা হচ্ছে আহ, সবাই, আপনি থিঙ্ক করতে পারেন যে সবাই পাচ্ছে, আমি তো পারি না, এখন আমি একা করে বলবো, এখন সবাই কি না কি ভাববে। এটা হচ্ছে দেখেন, আর্নিং সেক্টরটা একমাত্র, কিন্তু আর্নিংটা কিন্তু আপনার হবে, আপনার আর্নিং কিন্তু আমাদেরকে দিয়ে দিবেন না। তো এখন লজ্জা শরম ভেঙে যদি আপনি এখন যদি, মানে একটা বিষয় কি শিখা যায় তখন যখন হচ্ছে আপনি কোয়েকশন করবেন। ঠিক আছে, আর কোয়েকশন যদি না থাকে, তাহলে ট্রেন আছে, তাহলে বুঝতে হবে ওনার ক্লাসটা সবচেয়ে খুব বেশি ভালো হয়েছে, আর নাহলে একদম ভালো হয়নি, দুটো থেকে একটা হবে। সো ক্লাস করানোর পর প্রশ্ন থাকে যে আসলে একটু হওয়ার একটু অন্যরকম প্রশ্ন থাকবে, সো আপনার প্রশ্ন করতে পারেন, রিলেভেন্ট যতটুকু প্রশ্ন করা যায়, যেটা হচ্ছে এমন না যে আমি শুধু প্রশ্ন করবো এরকম না, আসলে প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, এটা ক্ষেত্রে সমস্যা নেই। সো এখন আমি মেইন কথায় আসি, যেটা হচ্ছে আপনাদের স্ক্রিপ্ট হবে, কারণ হচ্ছে আমি আপনাদের দেখবো, যে আমি দেখবো যে কল করে করে যে কাজটা করছেন কিনা, কারণ অনেকে ফাঁকিবাজি করতে পারেন, মোবাইলে কানেকশন দিয়ে বাইরে ঘোরাফেরা করতে পারেন, এরকম হয়। আর বিষয়টা হচ্ছে অনেকে হচ্ছে যে, যেহেতু এখন শীতকাল, আহ, অনেকে বিছনায় শুয়ে শুয়ে ক্লাস করতে পারে, এরকম হতে পারে। তো আসলে ক্লাসটা আপনি আসলে কতটুকু গুরুত্ব ভাবে নিচ্ছেন, এটা হচ্ছে আপনার কাছে ডিপেন্ড। আপনার কাছে যদি মনে করেন যে ক্লাসটা আসলে ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে হচ্ছে ক্লাসের পরিবেশটা সেভাবে করে আপনাকে বুঝতে হবে। চেয়ার টেবিল নিয়ে বসেন, এক আলাদা, আপনি আপনার সেফ জোনে যান, যেখানে হচ্ছে আপনাকে ডিস্টার্ব করবে না কেউ। আর শেখার সময় আমি শিখাচ্ছি, কেউ এসে ডাক দিলে, এখন 20 মিনিট ক্লাস করানোর পর যদি এসে বলেন স্যার একটু আবার রিপিট করেন, তাহলে কিন্তু 20 মিনিটের ক্লাসটা রিপিট করাটা প্রবলেম। আপনি যদি বলেন স্যার আমি এই অংশটা বুঝি নাই, সেটা বুঝে দিতে পারবেন, এটা হচ্ছে একটা বিষয়। সো ফাইনাল যে কথাটা হচ্ছে, যে জায়গাটা বুঝেন না বা আপনি করছেন স্যার আমার আউটপুট আসতেছে না, বা আপনাদের একজন একজনকে হেল্প করবে,
তো সেক্ষেত্রে আপনি যদি আপনার কোড গুলো শো না করতে পারেন তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে এটা কিন্তু আমরা ফাইন্ড করবো না। তো মূল কথায় আছি যে আমরা স্ক্রিন গুলা কিভাবে শেয়ার করবো। এখানে প্রথম কথা হচ্ছে যে এখানে প্রেজেন্ট নাও আমরা দেখতে পাচ্ছি। সো প্রেজেন্ট নাও এ ক্লিক করলে আপনাকে এখানে এই পপ আপটা বা এই মেসেজ এর অংশটা পপ আপই বলে এটাকে, এটা বের হয়ে আসবে। সো এখানে তিনটা সিস্টেমে আমরা হচ্ছে স্ক্রিনটাকে শেয়ার করতে পারি। প্রথমে যেটা আছে এ ট্যাব। এ ট্যাব মিনস হচ্ছে আমরা যে এখানে ব্রাউজার গুলা যে কম্পিউটার যে ব্রাউজার গুলা, যেমন এই ব্রাউজারে একটা ট্যাবের মধ্যে হচ্ছে আমি গুগল মিট দিয়ে কানেক্ট হয়ে আছি, আরেকটা ট্যাবে হচ্ছে ফেসবুকে কানেক্ট হয়ে আছি, তো কিছুর সাথে কানেক্ট হতে পারবো। তো এখানে তো দুইটা ট্যাব আপাতত আছে। এখন কোন ট্যাবটা আমি শেয়ার করতে চাচ্ছি, এই আর কি বিষয়টা। সো যদি আপনি ব্রাউজার থেকে নির্দিষ্ট কোন একটা ট্যাব আপনি শেয়ার করতে চান সবার উদ্দেশ্যে দেখার উদ্দেশ্যে, সেক্ষেত্রে হচ্ছে আমরা সিলেক্ট করবো হচ্ছে এ ট্যাব যেটা, ঠিক আছে। সো এটা আমাদের লাগবে না। এ উইন্ডো মিনস হচ্ছে উইন্ডোর মধ্যে যা যা ওপেন করবেন শুধু সেটাই দেখাবে। ইন্টায়ার স্ক্রিন হচ্ছে যেটা আপনি এইটা দিয়ে যদি আপনি শেয়ার করেন, এটা নির্দিষ্ট কিছু না, আপনি ব্রাউজার আপনি যেখানে যাবেন সেই জিনিসটাই সব দেখতে পাবে, স্ক্রিন শেয়ার করে কাজ করতে পারবে। তো আমি সবাই প্রিফার করবো যে সেটা হচ্ছে ইওর ইন্টায়ার স্ক্রিন, যেটা এই মুডে ক্লিক করে স্ক্রিনটাকে শেয়ার করবে। তো এটা শেয়ার করার সময় অনেকে পারে না, সেক্ষেত্রে অনেক সময় একটু সমস্যা হয়। সো ইওর ইন্টায়ার স্ক্রিনে ক্লিক করে যখন করবেন একটা পপ আপ আসবে, উইন্ডোটা পপ আপ আসবে, তখন ওই পপ আপটা সিলেক্ট করে দিয়ে শেয়ারে ক্লিক করলে আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। আর কিছু ফোল্ডারের ভিতরে যান, যে ড্রাইভের ভিতরে যান, সবকিছু আমরা দেখতে পাবো। এমনকি আপনার ব্রাউজার যদি ওপেন করা থাকে সেটাও আমরা দেখতে পাবো। তো সবাই এই অপশনটা ব্যবহার করবে। আর বাদ বাকি আসলে কিছু দেখানোর মতো না, আশা করি এত জায়গা বুঝতে পারছি। এটুকু কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করছি নাই। ঠিক আছে। আহ, এই সুযোগে আমি একটু কাজ করি, আপনাদের একটা প্রেজেন্টের আমার একটি নিতে হবে, কতজন আছেন, দুইটা কাজ একসাথে সেরে নিই। হ্যাঁ, এখান থেকে আপনাদের হচ্ছে +2। সো আপাতত লাগছে না, অফ করে দিচ্ছি। ঠিক আছে। সো আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার করা আছে, গ্রুপটা এখন বাদ দিয়ে দিচ্ছি, আমরা ক্লাসে চলে যাই এখন। আচ্ছা, সো এখন আমরা ওয়েব ডিজাইন শিখতে যাচ্ছি। স্যার সো আরেকটা কথা। জি বলেন। স্যার আজ থেকে যেহেতু ক্লাসটা শুরু হচ্ছে বা আমরা মেইন ক্লাসের দিকে আগাচ্ছি, তো এটা রেকর্ডিং করার কোনো ওয়ে বা হ্যাঁ স্যার, রেকর্ড অলরেডি চলতেছে। আমি রেকর্ড করে গুগল ড্রাইভে আপলোড করে দেন হচ্ছে আপনাদের আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, সো কোড লিখতে হয়, তার জন্য আমাদেরকে হচ্ছে একটা ট্যাক্স এডিটর, মূলত যে কোনো ওয়েবসাইট আমরা যখন ভিজিট করতে চাই আমাদের কিন্তু একটা ব্রাউজারের প্রয়োজন হয়। তাহলে বিষয়টা হচ্ছে আমরা যেহেতু ওয়েব ডিজাইন শিখছি, ওয়েব ডিজাইন শেখার জন্য হচ্ছে একটা ওয়েব ডিজাইন করা হয়। ওয়েব আমরা প্রথমে যদি একটু ক্লিয়ার করে নিই যে ওয়েব পেজ কি, এটা একদম বেসিক প্রশ্ন, অনেকের কাছে আসলে আসলে হতে পারে। আচ্ছা যাই হোক, তো ইন্টারনেট পাতাগুলোকে তো আর ওয়েব পেজ বলি, তাই না? তার মানে অনলাইন থেকে যে কোনো তথ্য খোঁজার জন্য অনলাইন থেকে আমরা তথ্যগুলা কালেক্ট যে করছি বা সংগ্রহ যে করছি, তার মানে এই হচ্ছে বিষয়টা ওয়েব পেজ। তার মানে ইন্টারনেট থেকে তথ্য কালেক্ট হয় যে পেজে, সেটাকে বলা হচ্ছে ওয়েব পেজ। এটা যে গুছিয়ে যে যেভাবে বলতে পারে। এই পেজগুলো আসলে অনেক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করা হয়, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, MySQL, অনেক ধরনের হয়। আচ্ছা যাই হোক, আমি প্রথমে একটু ট্যাক্স এডিটর সফটওয়্যারটা ওপেন করি। ট্যাক্স এডিটর সফটওয়্যারটা কি? আহ, এটা হচ্ছে আসলে যে সফটওয়্যারের সাহায্যে আপনি লেখালেখি, এটা হচ্ছে ট্যাক্স সফটওয়্যার। যেমন এই যে ডেস্কটপে আমি টাইপ করার চেষ্টা করছি কিন্তু টাইপ হচ্ছে, টাইপ করার জন্য একটা সফটওয়্যার লাগে, যেমন MS ওয়ার্ড, ওয়ার্ডপ্যাড, নোটপ্যাড। সব কথা আপনি যেখানে লিখতে পারেন, তারপর লেখার পর টেক্সটকে মডিফাই করতে পারেন, লেখার সাইজ বড় করা, কালার পরিবর্তন করা, এগুলা করতে পারেন যে সফটওয়্যারের সাহায্যে, এটাকে এডিটর সফটওয়্যার। সো আমরা ট্যাক্স এডিটর সফটওয়্যার হিসেবে আরো অনেক ধরনের সফটওয়্যার আছে। আমরা যেহেতু আজকে প্রথম ক্লাস, একদম বেসিক থেকে শুরু করতে
এবং অনেকের কাছে অনেক সফটওয়্যার ইনস্টল করা নাও থাকতে পারে। সো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডিফল্ট ভাবে কিছু টেক্সট এডিটর সফটওয়্যার দেওয়া থাকে, দুইটা দেওয়া থাকে, একটা নোটপ্যাড আর একটা হচ্ছে ওয়ার্ডপ্যাড। সো আমি এখান থেকে নোটপ্যাডটা নিচ্ছি। এমন কেউ নাই যে নোটপ্যাড আসলে পাবেন না, আপনি সার্চ করে নোটপ্যাডটা পাবেন। উইন্ডোজ কম্পিউটার সিস্টেমে সবার কাছেই নোটপ্যাডটা থাকে। যাই হোক, সো আমরা প্রথমে একটু বেসিক কিছু জিনিস জেনে নিই যে আমরা যে ওয়েব ডিজাইন করব, ওয়েব ডিজাইন আসলে কয় ধরনের হয় বা ওয়েবসাইট আসলে কয় প্রকার। ওয়েবসাইট মূলত আমরা যেটা বলি যে সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ভাইবা বোর্ড যদি আপনি যান বা বিভিন্ন ধরনের আসবে। আমি কি বললাম যে ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। সো স্ট্যাটিক ওয়েবসাইট কি? স্ট্যাটিক ওয়েবসাইট মানে হচ্ছে স্থির, যেগুলার হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো হচ্ছে পরিবর্তন করা যায় না। লাইক আমরা তো ওয়েব পেজ গুলো হচ্ছে একটা ব্রাউজারের সাহায্যে দেখবো, তাহলে ব্রাউজারে যখন একটা ওয়েবসাইট লোড হয়ে যাবে, এই লোড থাকা অবস্থায় যদি কোনো কিছু পরিবর্তন করতে না পারেন, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে ওয়েবসাইটের কন্টেন্ট গুলা, কন্টেন্ট মিনস হচ্ছে কি, একটা ওয়েবসাইটে ঢোকার পর আপনি ইমেজ দেখতে পাচ্ছেন, ট্যাগস দেখতে পাচ্ছেন, অডিও ভিডিও অনেক কিছু থাকতে পারে, সবগুলো মিলিয়ে হচ্ছে কন্টেন্ট। কারণ ওয়েবসাইটটা হচ্ছে ব্রাউজারে লোড থাকা অবস্থায় আপনি যদি কন্টেন্ট গুলো পরিবর্তন করতে না পারেন, সেটাকে বলবো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো হচ্ছে পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আচ্ছা, নাসরিন আপু মনে হয় কি আপনার নয়েজ আছে? আচ্ছা, ডাইনামিক ওয়েবসাইট কি আমরা কি হ্যাঁ, মনে হয় কথাটা একটু কেটে কেটে কাছে সবার কাছে কথা কেটে কেটে যাচ্ছে? না, আচ্ছা, তাহলে ভাই আপনার এখানে নেটওয়ার্ক, হ্যাঁ তার মানে আপনার এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে। আমার আমার এখানে তো স্যার তাহলে একটু দেখেন, আবার একটু না হলে আচ্ছা স্যার ঠিক আছে স্টার্ট দিয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো যেটা বলছিলাম যে স্ট্যাটিক ওয়েবসাইট কি, কে বলতে পারবে? স্ট্যাটিক ওয়েবসাইট আমি যেভাবে বলছি এভাবে না বললে হবে, একটু ঘুরে ফিরে মানে যেটা বুঝছেন সেটা বল। আচ্ছা, রিয়াদ ভাই বলে নেটওয়ার্কের প্রবলেম, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি যদি বলি যে ফেসবুক, এটা কি স্ট্যাটিক ওয়েবসাইট নাকি ডাইনামিক ওয়েবসাইট, কে বলতে পারবে? ডাইনামিক ডাইনামিক স্যার। এটা কেন আমরা ডাইনামিক বলতেছি? বিভিন্ন সময় স্যার তথ্য চেঞ্জ হয় স্যার, ডেটা চেঞ্জ হয় এটাতে। মানে আমরা তথ্য পরিবর্তন করতে পারি, লাইক আমরা একটা ফেসবুকে পোস্ট করলাম, আমি বানাম ভুলতে পারে, আমি এই অপশনে গিয়ে এটাকে আবার এডিট করতে পারছি, চাইলে আমি ডিলিট করে দিতে পারছি, তাই না? তাহলে কন্টেন্ট গুলো পরিবর্তন করা যায় বিধায় এটাকে বলতেছে ডাইনামিক ওয়েবসাইট, সে বিষয়। জি স্যার। সো ডাইনামিক আরেকটা মূল বৈশিষ্ট্য হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটে ডাটাবেস থাকে, স্ট্যাটিক ওয়েবসাইটে কোনো ডাটাবেস থাকে না, এটা পার্থক্য যেটা। ডাইনামিক ওয়েবসাইট গুলো HTML, CSS, বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে এইরকম এগুলোর সাহায্যে তৈরি করি। আর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে আমরা প্রোগ্রামিং ব্যবহার করি, প্রোগ্রামিং হিসেবে পিএইচপি বা অন্য ল্যাঙ্গুয়েজ, মানে ডাটাবেসের জন্য মাইস্কুয়েল, অথবা আরো অনেক ধরনের এখন ডাটাবেস তৈরি করার জন্য আরো অনেক ধরনের সিস্টেম আমরা তৈরি করি। তো আজকে আমরা প্রথম যে টপিকটা শুরু করতে আছি সেটা হচ্ছে HTML নিয়ে শুরু করতে যাচ্ছি। সো এখানে একটা মিনিট। তো এখানে আচ্ছা, অনেকে অবশ্য জানি পূর্ণরূপ কি, টেক্সট 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 মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার বলতে আমরা কি বুঝি? হাইপার বলতে কারণ হচ্ছে যেমন গুলো আসলে এটা প্রপার প্রোগ্রামিং ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যেটা বলি, তো দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। মিন হচ্ছে যেটা হচ্ছে মেশিন হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে
মানে মেশিন যে ল্যাঙ্গুয়েজটা বুঝে, মেশিন মিনস হচ্ছে পারে বা অন্যান্য মেশিন এই ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে ডাইরেক্ট বুঝতে পারে, বা মেশিনের পক্ষে যেটা বোধগম্য সহজ সেটাকে বলা হয় লেভেল। আর যে ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে মানুষের পক্ষে বোঝা সম্ভবপর সেগুলোকে বলে হচ্ছে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস হচ্ছে এখানে যে হাইপার বলতে আমরা উচ্চ জাতীয় বোঝাচ্ছি, তার মানে হাই লেভেল উচ্চ, তার মানে কথা হচ্ছে HTML-টা আসলে এটা একটা ল্যাঙ্গুয়েজ হলে মানুষের পক্ষে আসলে এটা বোঝা সম্ভবপর, এই জন্য এটাকে আমরা বলি হাইপার বা উচ্চ জাতীয় অনেক সময় বলা হয়। আর মূলত আরেকটা কথা বলে রাখা ভালো, এখানে HTML ল্যাঙ্গুয়েজটা আসলে কার উদ্দেশ্যে লিখি, যেমন অনেকে প্রোগ্রামে সি শিখছেন বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছেন, অনেকে অনেক ধরনের টার্গেটিং, যেমন আমরা যখন সি লিখতাম সেটা আমাদের টার্গেটিং পয়েন্ট ছিল হচ্ছে যে হচ্ছে আমরা লিখতাম হচ্ছে প্রসেসরের উদ্দেশ্যে, হ্যাঁ প্রোগ্রামটা লিখতে হচ্ছে প্রসেসরের উদ্দেশ্যে। আর এখন আমরা যে এখানে HTML এর কোডগুলো লিখতেছি, HTML এর কোডগুলা আমরা বর্ণনা করতে কার উদ্দেশ্যে, আমরা বর্ণনা করতেছি হচ্ছে ওয়েব ব্রাউজারের উদ্দেশ্যে। আমরা ওয়েব ব্রাউজারকে ডিসক্রাইব করে দিচ্ছি যে তুমি এই কাজটা করো, তুমি এইটা দেখাও, এইভাবে কাজ করো। এটা বর্ণনা করছে কার জন্য? ওয়েব ব্রাউজারের জন্য ডিসক্রাইব করছে এই জিনিসটা। আচ্ছা, টেক্সট মানে কি? আমরা যা কিছু লিখি তাই হচ্ছে টেক্সট। এখন এখানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন বলা হচ্ছে? মানে এই দেন লেস দেন সিম্বল আছে আপনারা এখানে দেখতে পারবেন। হ্যাঁ, এরকম গ্রেটার দেন লেস দেন সিম্বল গুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন। তো এগুলাকে আমরা এক একটা বলি মার্কআপ ট্যাগ। দ্যাট মিনস এখানে মার্কআপ ট্যাগের সাহায্যে আমরা কোডগুলা বর্ণনা করে থাকি বিধায় এটাকে বলা হয় মার্কআপ ট্যাগ ল্যাঙ্গুয়েজ। তো এই ছিল কিছু বেসিক বিষয়। আচ্ছা, এখন আমরা একটু চলে যাই, এগুলো একটু বাদ দিই। আচ্ছা, আমার লেখাগুলা কি বোঝা যাচ্ছে নাকি আর একটু বড় করতে হবে? বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা। বোঝা যাচ্ছে স্যার, ক্লিয়ার। তারপর হচ্ছে আপনারা অনেকে জুম করতে পারবেন, হ্যাঁ যদি একটু সমস্যা হয় জুম করে নিতে পারেন। স্যার আচ্ছা। আমার ল্যাপটপে একটু প্রবলেম দেখা দিয়েছে, এটা আমি আজকে মোবাইল থেকে করি স্যার। করছি, স্ক্রিনটা দেখছেন, স্ক্রিন কি শেয়ার করেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা আছে, আপনি একটু দেখেন ইয়ে করা আছে কিনা, মানে কারোর প্রোফাইলে ক্লিক করা আছে কিনা, পিন করা যায়। হ্যাঁ, না স্যার, আমার কারণ আমি আপনার ওই যে ট্রেনার 25 লট 10 এটাতেই পিন করা আছে। আচ্ছা, না হলে আমি একটা কাজ পাইছি করি। স্যার, পাইছি পাইছে স্যার। আচ্ছা, ঠিক। আচ্ছা, সো এখন আমরা চলে যাই স্ট্রাকচারগত বিষয়টা। স্ট্রাকচারটা এখানে আসলে দুই ধরনের স্ট্রাকচার থাকে। একটা স্ট্রাকচার হচ্ছে যে একটা বিল্ডিং, যদি আপনি খেয়াল করেন বিল্ডিংটা হচ্ছে আমরা বাইরে থেকে দেখি এক ধরনের স্ট্রাকচার, মানে যেটাকে বলে আমরা এক্সটার্নাল, বাইরে থেকে যেটাকে আমরা দেখি। কথা তো শোনা যায় না। স্যার কথা শোনা যাচ্ছে, মিউট হয়ে গেছে স্যার। স্যার আর ইউ দেয়ার? আমার মনে হয় আমাকে কেউ মিউট করে দিছেন। জি স্যার, মিউট হয়ে গেছে। আমি মিউট করি না, আমাকে কেউ মিউট করা হয়েছে। আচ্ছা, আপনার কতটুকু শুনছেন আমাকে একটু বলেন। আচ্ছা, আমি আবার বলছি, এখন শোনা যাচ্ছে তো? জি শোনা যাচ্ছে এখন। আচ্ছা, জি ওকে। স্যার, শোনা যাচ্ছে। আমি ওয়েবসাইটের স্ট্রাকচারটা নিয়ে বলতেছিলাম যে বাহ্যিক একটা থাকে, ইন্টারনাল একটা বিষয় থাকে। তো আমরা মূলত বাহ্যিক মানে হচ্ছে ভিজিটররা যেটা দেখবে যে স্ট্রাকচারটা, আর ইন্টারনালের ভিতরে কি থাকে, ইন্টারনালটা হচ্ছে কোড থাকে। তো এই যে আমরা কোডগুলো লিখবো, এই কোডগুলো লেখার একটা থাকে, মানে একটা নির্দিষ্ট একটা স্ট্রাকচার থাকবে। ওই স্ট্রাকচারের নির্দিষ্ট পয়েন্টে আমরা নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট কোডগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা এখন ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে কাজ করতে আছি। ইন্টারনাল মানে কি বুঝালাম, যে একটা ওয়েবসাইটের ভিতরে তো কোড থাকে, ওই কোডের স্ট্রাকচারটার কথা আমরা বলতেছি। আর এক্সটার্নাল মধ্যে যে বাহ্যিক, অর্থাৎ ভিজিটররা যে কন্টেন্ট গুলো দেখবে বা তথ্যগুলো দেখবে সেটা বলতেছে আমরা এক্সটার্নাল। যাই হোক, ইন্টারনালটা নিয়ে কাজ করব। সো আমরা আজকে HTML এর স্ট্রাকচার নিয়ে কথা বলতে আছি। HTML এর কোডিং করার যে স্ট্রাকচারটা থাকবে, এটা আমি যদি দেখাই না কেন, এটা হচ্ছে আপনার ভুলে যাবেন। ঠিক আছে, আমি যখন তখন নোট করে নিই। আপনার খাতা নিয়ে বসবেন, আজকে অনেকে হয়তো বা খাতা নিয়ে বসেন না। তো চেষ্টা করবেন খাতা কলম নিয়ে বসতে, কারণ নোট করাটা হচ্ছে আসলে খুবই হেল্প হয়। আমি এখনো নোট করি, ঠিক আছে, আমি নোট করি, কারণ নোট করে
রাখলে হচ্ছে নিজের জন্য সুবিধা, ইন ফিউচারে যদি কোন টিচিং প্রফেশনে ঢোকেন সেটার জন্য সুবিধা। অনেকে অনেকভাবে আছে, কিন্তু বিষয়টা দেখেন বর্তমানে আমার লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে আমার স্টুডেন্ট আছে প্রায় 12 জনের মতো। সো এটা আসলে কিভাবে হয়েছে, যেমন হচ্ছে ধরেন আমি প্রত্যেকটা গতবারেও প্রজেক্ট করেছি, আমি 2014 থেকে এলইডিবি প্রজেক্টের সাথে জড়িত। তো একটা একটা বেচে, যেমন আপনাদের বেচে আমি ক্লাস স্টার্ট করলাম, এখানে কে কিরকম এটা কিন্তু কয়েকদিন পরে আমি বুঝতে পারবো। সো এখানে পারফরমেন্স কার কিরকম এটা বুঝতে পারবো, দেন কাকে দিয়ে সম্ভব এটা কিন্তু আমার একটা আইডিয়া চলে আসে, দেন হচ্ছে আমরা কিন্তু রেফার করতে পারি। ইন ফিউচারে হয়তো অনেকের ইন্টারেস্ট জাগতে পারে যে আমরাও ক্লাস করাবো, কারণ আমরা তো আর এই জগতে সারা জীবন থাকবো না, টিচিং প্রফেশন তো সবাই থাকে না সবসময়। এটা একটা মজার প্রফেশন, কারণ শিখাতে গেলে আসলে অনেক কিছু শেখা যায়। আপনি আমাকে একটা প্রশ্ন করছেন, আমি এটা জানি না, তাহলে বিষয়টা হচ্ছে আমার এখানে দায়িত্ব আপনাকে শেখাতে হবে, আমাকে এই জিনিসটা জানতে হবে, দেন হচ্ছে আপনাকে আমি শিখাবো। টিচিং প্রফেশন দিয়ে আসেন মানে, যাই হোক, তো প্রফেশনাল লাইফ তো আবার একটু আলাদাও আছে। যাই হোক, এই কথা না থাকে তখন আমরা এগুলো নিয়ে কথা বলবো। আহ, আচ্ছা, আমরা ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে কথা বলতে যাচ্ছিলাম। তো স্ট্রাকচারটা আমরা প্রথমে শুরু করব, আমরা কি নিয়ে শুরু করতে আছি, আমরা কি লিখতে আছি বা কিসে কোড শিখতে আছি, আমরা এই কোড শিখতে আছি। তো স্ট্রাকচার প্রথমে আমরা গ্রেটার দেন লেস দেন সিম্বল গুলো নিয়ে নিব, নিয়ে এটার ভিতরে লিখবো HTML। ঠিক আছে, এখানে প্রথমে লিখবো হচ্ছে আমরা HTML, তার মানে HTML দিয়ে আমাদের শুরু করতে হবে। তো এখানে আরেকটা জিনিস মনে রাখবে, আমরা এখানে যে জিনিসটা শুরু করব সেই জিনিসটা শেষ করতে হবে। তো শেষ সিস্টেমটা কি হবে, এটা বোঝানোর জন্য আমরা এখান থেকে স্ল্যাশ ইউজ করব। এটাকে বলা হচ্ছে স্ল্যাশ। স্ল্যাশ মানে হচ্ছে শেষ করা হয়েছে, হচ্ছে শুরু করা, আর এটা হচ্ছে শেষ করা বোঝায়। সো শেষ হয়ে গেল, তার মানে HTML শেষ। আর ভিতরে কি থাকবে, দেখেন একটা মানব দেহের প্রথমে কি থাকে, মাথা থাকে। তো মাথা ইংরেজি কি, হ্যাড। তো মাথা শুরু, মাথা শেষ, আমার থেকে মাথা শুরু, মাথাও শেষ করলাম। তারপর মানব দেহের মাথার পরে কি থাকে, বডি থাকে। সো মাথার পরে আমরা এখানে বানাচ্ছি বডি। সো বডি শুরু, বডি শেষ, এই হচ্ছে মেইন স্ট্রাকচার। আশা করি জিনিসটা মনে থাকবে। আমরা কিভাবে করলাম একটু খেয়াল করেন আবার, যে আমরা কি নিয়ে কাজ করতেছি, আমরা যাত্রাটা শুরু হবে HTML দিয়ে, তার মানে হচ্ছে HTML শুরু শেষ, তার ভিতরে না বাহিরে, তার ভিতরে। ওকে, তার ভিতরে প্রথমে কি আসবে, আমরা মানব দেহের সাথে তুলনা করি, মাথা শুরু, মাথা শেষ, মাথার পরে কি আসে, বডি, দেন তারপর হচ্ছে কি বডি শুরু। এটা আশা করি মনে থাকবে। So, তার যত কোড আছে সবগুলো লিখবো হচ্ছে বডি ট্যাগের ভিতরে। তার মানে এই যে বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, এর ভিতরে সবকিছু থাকবে। যেমন আমি আউটপুটে দেখাতে আছি এজ এ বাংলাদেশ, BANGLADES, বাংলাদেশ। আমি আউটপুট করতে আছি, মানে আমি একটা এটা কোডটা লেখার পর আমি যখন এটাকে সেভ করব তখন কিন্তু একটা ওয়েব পেজ তৈরি হয়ে যাবে। আর যখন এই ওয়েব পেজটা আমি আউটপুটে দেখবো তখন আমাকে কি দেখাবে, বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, এর ভিতরে আমি যা যা লিখবো তাই হচ্ছে আমাকে আউটপুটে শো করবে। সো এই গেল হচ্ছে মতো বিষয়, এবং কোথায় লিখলে কিভাবে দেখাবে এটা আমরা একটু বুঝলাম। কথা হচ্ছে আউটপুটটা। সো আমি যদি এখন দেখতে চাই তাহলে আমাকে প্রথমত হচ্ছে আগে প্রথমে সেভ করে নিতে হবে। তো সেভ করার নিয়মটা কি, সেভ করার নিয়ম হচ্ছে আমাকে প্রথমে ফাইল থেকে যেতে হবে হচ্ছে সেভে, ফাইল থেকে সেভে। সো এখানে এই যে এখানে সেভ এস টাইপ আছে, হ্যাঁ? এখানে সেভ এস যে টাইপটা যেটা আছে এখান থেকে দুইটা সিস্টেমে করা যায়। যদি আপনি টেক্সট ডকুমেন্টস যেটা আছে এই মোডে রাখতে চাইলে এখানে লেখাগুলো হচ্ছে আপনি উঠাই দিবেন, ঠিক আছে। আর আপনি যদি এখান থেকে অল ফাইলে ক্লিক করেন তাহলে আপনি কি করবেন, ঠিক আছে। সো বলতে পারেন, নাহলে মিট করে দেন। আচ্ছা, সো এখানে আমি একটা নাম দিচ্ছি, আমি আমার নাম দিচ্ছি, যেমন আমি দিচ্ছি হচ্ছে পার্থ, হ্যাঁ, PARTH। আপনি আপনাদের নাম লিখবেন। সো পার্থ নামটা লেখার পর আমাদেরকে ইউজ করতে হবে যেটা, সেটা হচ্ছে .html। এটা দেওয়া কিন্তু বাধ্যতামূলক, এটা যদি না দেন তাহলে কিন্তু কাজ করবে না। কারণ HTML মানে বোঝা যাবে এটা যে একটা ওয়েব পেজের ফাইল, ঠিক আছে।
অডিও গান বাজায়, এটা ফরম্যাট কি থাকে? MP3। সো MP3 ফাইলটা যখন ওপেন, তখন কিন্তু আমরা যে ছবি দেখার যে সফটওয়্যারটা, এটা ওপেন হয় না। অডিও গান দেখার জন্য মিডিয়া প্লেয়ার ওপেন হয়, ঠিক আছে? বা একটা জিনিস খেয়াল করে, ডট ডক মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল কি কখনো দেখ যে মিডিয়া প্লেয়ার দিয়ে ওপেন হয়েছে? এখানে ফাইলের ফরম্যাট, এটা কি ধরনের ফাইল এবং ওইটার জন্য আসলে কি ধরনের সফটওয়্যার লাগবে। তাহলে এখানে যেহেতু আমি ডট এইচটিএমএল লিখছি, তার মানে এটা হচ্ছে একটা ওয়েব পেজের ফাইল, এবং যে কোনো ওয়েব পেজ দেখতে হলে আমাদের কি লাগে? ওয়েব ব্রাউজারের প্রয়োজন হচ্ছে, ওয়েব ব্রাউজারে হবে। যাই হোক, সো আমি আমার নাম লিখি। আমি যেহেতু আমি এখানে খেয়াল রাখার বিষয় আসলে কোথায় আসছে, এটা কিন্তু একটা, যেটা আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ডেস্কটপ, আমি ডেস্কটপে দিয়ে কিন্তু সেভ করছি। সেটা খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় যারা একেবারে দেখা যায় যে সেভ করে, কারণ সে লোকেশন তো অন্য কোথায় রাখছে এবং খুঁজতেছে সে অন্য কোথাও। তাহলে আমি যেহেতু ডেস্কটপে সেভ করছি, যে পার্থ নামে একটা এখানে ব্রাউজার আইকন শো করছে। তো এখানে আবার এখানে ইন্টারনেট এক্সপ্লোরারটা আছে যেটা এটা আমাদের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে। আপনাদের কারো হচ্ছে গুগল ক্রোমের আইকন দেখাতে পারে, অপেরা দেখাতে পারে, ধরনের ব্রাউজার ইনস্টল করা থাকে। সো কোনটা আইকন দেখাবে ডিপেন্ড করতেছে আপনার কম্পিউটারে ডিফল্ট ব্রাউজার হিসাবে আপনি যেটাকে ডিফল্ট মিন হচ্ছে, যেটা হচ্ছে মেইন ব্রাউজার হিসাবে আপনি সিস্টেমে যে সেটিং করে রাখছেন, সেই ব্রাউজারের আইকনটা এটা কোন। সো যেরকম হচ্ছে আপনি এটাকে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করেন, দেন হচ্ছে আপনি এটাকে এখানে পেয়ে যাবেন। তাহলে আমরা বাংলাদেশ লিখছি, তাহলে হচ্ছে এখানে আসছে। অনেকে দেখতে একটু সমস্যা হতে পারে, তার জন্য হচ্ছে থেকে কন্ট্রোল প্লাস বাটনের চাপ আমি এটাকে জুম করে দিচ্ছি। হ্যাঁ, আবার কন্ট্রোল বাটনের চাপ দিয়ে আবার মাইনাস বাটনের চাপ দিলে এটা হচ্ছে জুম আউট হয়ে যায়। তো এরকম কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস এইভাবে করতে করতে আসলে অনেক সময় আমরা ঘাবড়ে যেতে পারি, আসলে অরিজিনাল ফরম্যাটটা কি ছিল, মানে এক্সাক্ট পয়েন্টটা কোথায় ছিল, বা ইন আউট করে আমরা এটা বাড়াচ্ছি কমাচ্ছি। তো একদম অ্যাকুরেটলি ডিফল্ট পজিশনে নেওয়ার জন্য আপনি ইউজ করতে পারেন Ctrl 0, হচ্ছে অ্যাকুরেট পয়েন্টে আপনার এটা চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। আমি আবার বলছি কি কি ইউজ করলাম: কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস, আর হচ্ছে Ctrl 0। কন্ট্রোল প্লাস মানে হচ্ছে জুম হবে, কন্ট্রোল মাইনাস মানে হচ্ছে জুম আউট হবে, আর Ctrl 0 দিলে একদম ডিফল্ট পজিশনে চলে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে একটু জুম করে দিলাম। আচ্ছা, সো আমাদের এই যে টেক্সট কোডটা আছে, এটা আমি নিলাম এখানে, নেওয়ার পর এখানে ডট 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 ডট, তাহলে কি এখানে আরো কিছু নতুন আমি সংযুক্ত করছি। তার মানে এখানে খেয়াল করেন আমি ডট, আমার আউটপুটে কিন্তু ডট ডটটা আসে। এখানে একটা জিনিস আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যতবার কাজ করবেন, এখানে যতবার কাজ করবেন ততবার হচ্ছে আপনাকে সেভ করতে হবে। যতবার কাজ করবো ততবার কি করতে হবে? সেভ করতে হবে। হয়ে গেলে ব্রাউজারে এসে এখানে একটা রিফ্রেশ দিতে হবে। আশা করি বুঝতে পারলেন। তারপর আমি এখানে যদি এখানে লিখি, আমি আরো কিছু সংযুক্ত করলাম, আই লিভ ইন বাংলাদেশ, তাহলে আসবে না। তাহলে আমার কি করতে হবে? এখানে এটাকে সেভ করতে হবে, আবার ব্রাউজারে এসে আমাকে হচ্ছে রিফ্রেশ করতে হবে, তাহলে হচ্ছে আমি এখানে এটা পেয়ে যাব। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা আরেকটা জিনিস যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে একটা বুঝতে পারলাম যে এই যে বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, এটার ভিতর আমরা যা লিখবো তাই হচ্ছে আমাদের এখানে শো করবে। তো এখানে আরেকটা অপশন আছে, যে একদম উপরে দেখেন যে পার্থ.html দেখাচ্ছে। এটা কি দেখাচ্ছে? এটা হচ্ছে ফাইলের নাম দেখাচ্ছে। বাট এই ফাইলের নামটা যে দেখাচ্ছে, এটা লোকেশনটা কোথায়? এই লোকেশনটার নাম হচ্ছে টাইটেল। আর এই অংশ থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত এবং বাম থেকে ডান পর্যন্ত টোটাল অংশটাকে আমরা বলছি বডি। কার বডি? ওয়েব পেজের বডি, ঠিক আছে, বা ওয়েব ব্রাউজারের বডি। তার মানে ওয়েব ব্রাউজারের বডি সেকশনে কি দেখাবে, এই কোডগুলো লিখবো কোথায়? বডি শুরু, বডি শেষ এর ভিতরে। আর এখানে আমরা আরেকটা জিনিস সাথে এখন পরিচিত হচ্ছি, সেটা হচ্ছে টাইটেল। তাহলে এই টাইটেল অংশে সাধারণত হচ্ছে ফার্ম দেখাবে, কিন্তু আপনি যদি মিনিংফুল ভাবে কোনো কিছু দেখাতে চান, যেমন টাইটেলে আমরা কি দেই? ওয়েলকাম মেসেজ দেই। তারপর হচ্ছে টাইটেলের সাহায্যে আমরা দেখাতে চাই একটা ওয়েব পেজে তো আর পেজ না, অনেকগুলো পেজ থাকে। যেমন আমি যদি একটু দেখাই, কোনিকো নেটওয়ার্কে আবার পেজে যাচ্ছি, যেমন এখানে যে সার্ভিস সেকশন আছে, আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে গেলেন, বা কোর্স থেকে ওয়েব ডিজাইনে গেলেন,
বা প্রোডাক্টে থেকে হচ্ছে আপনি এইচআর সফটওয়্যারে গেলেন, তো এখানে পেজ কি একটা, অনেকগুলা পেজ কিন্তু, ঠিক আছে? তো পেজ অনেকগুলাই থাকতে পারে। সো বর্তমানে আপনি কোন পেজে আছেন, যেমন দেখেন এই যে এইচআর এইটাতে আছি। এবার আমি যদি কাস্টম সফটওয়্যারে যাই, তাহলে উপরে দেখবেন যে টাইটেল হিসেবে দেওয়া হচ্ছে কাস্টম সফটওয়্যার এন্ড ডেভেলপমেন্ট। এবার টাইটেল হচ্ছে এমন একটা অংশ যে অংশের মাধ্যমে আমরা বুঝাই যে ভিজিটররা একটা ওয়েব পেজে কোন অংশে আছে বা কোন পেজ সেকশনে আছে। কারণ একটা ওয়েব পেজে তো পেজ একটা না, অনেকগুলো থাকতে পারে। তারপরে টাইটেলের মাধ্যমে আমরা আসলে বুঝাই দেই যে কোথায় সে, ঠিক আছে? সো এটা হচ্ছে টাইটেলের অংশ। তো টাইটেলের মধ্যে যদি আপনি কিছু দিতে চান, তো এটা কিভাবে দিবেন? এটা দেওয়ার অংশটা হচ্ছে এই যে মাথা আছে না, মাথা শুরু মাথা শেষ, এর ভিতরে আমাকে লিখতে হবে টাইটেল। এটা দিয়ে আসবে। মানে টাইটেল হিসেবে যদি কিছু শো করতে চান তাহলে এই কোডটা লিখতে হবে। তো টাইটেল ট্যাগ শুরু, টাইটেল ট্যাগ শেষ। তো এর ভিতরে আমি যা আউটপুটে আসবে, যেমন আমি এখানে লিখে হোম, যেমন এই পেজটা হচ্ছে হোম পেজ। হোম পেজ মানে কি? একটা ওয়েব পেজ সর্বপ্রথম মানে ধর আপনি লিখলেন facebook.com.bd, তাহলে অ্যাড্রেস গুলা লিখতেছেন, অ্যাড্রেস গুলা লেখার পর সর্বপ্রথম আপনাকে যে পেজটা দেখাচ্ছে সেটা হচ্ছে হোম পেজ। তাহলে আমি এখানে একটা পেজ তৈরি করছি, এটা একটাই তো পেজ, তাই না? তার মানে এখানে হোম পেজ একটাই, আর সেটাই দেখাচ্ছে। তখন একজন ভিজিটর সে যে হোম পেজে আছে এটা বোঝানোর জন্য আমি টাইটেলে দিয়েছে হোম। এখন আমি রিফ্রেশ করি, তাহলে এই যে এই অংশে দেখাচ্ছে হচ্ছে হোম। তাহলে টাইটেল জিনিস বুঝতে পারছি টাইটেল জিনিসটা কি, এবং টাইটেল যদি আমি দিতে চাই তাহলে এটা হচ্ছে মাথার ভিতরে দেবো। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এখানে আপনার মনে রাখার বিষয়টা হচ্ছে স্ট্রাকচার। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, বা ভিডিও রেকর্ড যেহেতু হচ্ছে ভিডিও রেকর্ডটা পেয়ে যাবেন। বাট আমি জানি না, আপনাদের জিজ্ঞাসা করি নাই যে আজকে কেউ নোট খাতা নিয়ে বসছেন কিনা। যদি নোট খাতা নিয়ে বসেন তাহলে হচ্ছে এই অংশটুকু আপনার নোট করে নিতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। কারণ যে কোনো কোড করতে হলে আমাকে স্ট্রাকচার আমাকে লিখতে হবে, দেন হচ্ছে আমরা এই বডি সেকশনের ভিতরে হচ্ছে এই জিনিসগুলোকে পরিবর্তন করবো। আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দেখেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি কোড গুলা লিখছি, এই জন্য এটাকে বলছি হচ্ছে আমরা সোর্স কোড। হ্যাঁ, সো এটাকে যদি আমি এখন বাদ দিয়ে দিই, ক্যান্সেল করে দিই, দেন হচ্ছে আমার শুধু আউটপুটটা শো করছে। এখন আউটপুটের ফাইলটাকে আমি কেটে ফেললাম ব্রাউজারের ট্যাব থেকে, তাহলে আমার কাছে কি রয়ে গেল? শুধু ফাইলটা রয়ে গেছে, যেটাকে আমরা বলছি সোর্স ফাইল। তাহলে এই সোর্স ফাইলটা তৈরি করা হয়েছে কিসের সাহায্যে? কোডের সাহায্যে। তাহলে এই কোডগুলো কোথায় আছে? যখন এই কোডগুলো আমরা ভিউ করব তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সোর্স কোড। দুইটা জিনিস আছে কিন্তু এখানে, একটু খেয়াল করে। একটা হচ্ছে সোর্স কোড কি, একটা হচ্ছে সোর্স ফাইল কি। এটা হচ্ছে সোর্স ফাইল, অর্থাৎ সোর্স কোডটা লেখার পর আমরা যখন সেভ করার পর যে জিনিসটাকে পাচ্ছি সেটা হচ্ছে সোর্স ফাইল। আর এটা বানানোর জন্য আমরা যে কোড লিখছি বা বর্ণনা করছি সেটা হচ্ছে সোর্স কোড। তাহলে সোর্স ফাইলটা সেভ করার পর কিন্তু আমরা সোর্স ফাইলটাই পাচ্ছি, এবং এই সোর্স ফাইলটা আমি আবার ডাবল ক্লিক করে ওপেন করি, তাহলে এখানে আমি আবার দেখতে পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে আমাকে তো এটা শুধু আই লিভ ইন বাংলাদেশ লিখলে হবে না, এখানে আমাকে আরো কিছু পরিবর্তন আনতে হবে। আমি অন্য লেখা দিব, ছবি দিব, অডিও ভিডিও অনেক কিছু আমাকে অ্যাড করতে হবে। সো এই জিনিসগুলো অ্যাড করতে হলে আমাকে আবার কোড লিখতে হবে। কোড লেখা না পারলে তো আবার নতুন করে আবার ফাইল বানাতে হবে। কিভাবে? ওই যে নোটপ্যাডে গেলাম আবার কোড লিখলাম, তো এত কিছু করে তো আমার হবে না। এখন আপনার কাছে যদি সোর্স ফাইলটা থাকে তাহলে আপনি এটাকে মডিফাই করুন। কিভাবে? যেমন আমরা যদি বলি এর সাহায্যে আমরা কোড গুলা লিখছি হচ্ছে নোটপ্যাড সফটওয়্যারের সাহায্যে। সো আমরা এখানে যে কিবোর্ড থেকে মাউজের রাইট বাটন ক্লিক করবেন, মানে ফাইলের কাছে মাউসটা নিবেন, তারপর হচ্ছে আপনি মাউজের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এরকম একটা অপশন পাবেন যে ওপেন উইথ কি আছে এখান থেকে নোটপ্যাড, ঠিক আছে? তো ওপেন উইথ দিলেই আপনি এখানে টোটাল আবার এখানে দেখতে পাচ্ছেন। তার মানে আপনি এখন আবার নতুন করে এডিট করতে পারবেন, সেভ করতে পারবেন। আমি আবার দেখাচ্ছি। ফাইলের কাছে মাউসটা নিবেন, মাউস থেকে রাইট বাটন ক্লিক করবে, দেন হচ্ছে ওপেন উইথ নোটপ্যাড। এখন যারা একেবারে নতুন আজকে ক্লাসে, এর আগে কোনদিন এসটিএমএল প্র্যাকটিস করেন নাই বা নোটপ্যাড সফটওয়্যারটা ওপেন করেন নাই, তারা এই নোটপ্যাডের অপশনটা পাবেন না। কোথায় পাবেন না? এই যে রাইট বাটন ক্লিক করে যে ওপেন উইথ যে অপশনটা দেখাচ্ছে এখানে নোটপ্যাডটা পাবেন না। তো কেউ যদি না পান সেক্ষেত্রে আপনাদেরকে চেক করতে হবে এখান থেকে, এই যে চুজ অ্যানাদার অ্যাপে গিয়ে এই যে এখান থেকে আপনি খুঁজতে হবে নোটপ্যাডটা কোথায় আছে। সো নোটপ্যাডটা এখানে আছে, হ্যাঁ?
সো তারপর যদি না পান, এখানে মোর অ্যাপ অপশন আছে, মোর অ্যাপে ক্লিক করে আপনি দেখবেন যে কোন অ্যাপটা এখানে আছে। So, আমার যেহেতু এখানে দেখাচ্ছে, দিয়ে যে অলওয়েজ জাস্ট সিলেক্ট করে দিবেন, ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো যখন করে নেবেন, তারপর থেকে কন্টিনিউই আপনি নোটপ্যাডটা পাবেন, ঠিক আছে? সময় আমি তো আছি, যদি প্রবলেম হয় আমি আপনাদের প্রবলেম গুলো সলভ করে দেবো। তো যেহেতু আজকে একদম প্রথম ক্লাস, আমি আসলে প্রথম 3টা ক্লাস খুবই স্লো যাবো, ঠিক আছে? করার পর দেন হচ্ছে আমি আস্তে আস্তে স্পিড গুলো বাড়াবো, ঠিক আছে? কারণ হচ্ছে অনেকেই নতুন, আমি যদি স্পিড বাড়িয়ে ক্লাস করাই, আপনাদের হয়তো 3টা ক্লাসের ভিতরে দেখা যাবে হচ্ছে স্টুডেন্ট অর্ধেক হয়ে গেছে, কারণ অনেকে এত লোড সামাল দিতে পারবে না, কিন্তু এটা হজম হয়ে যায়, এটা মানিয়ে নিতে পারবেন আপনি। সো আমি চাচ্ছি প্রথমে হচ্ছে আপনি এই জিনিসটা একটু প্র্যাকটিস করেন সঠিকভাবে, এই এতটুকুই আউটপুটটা দেখেন আমাকে যে এটাই সঠিকভাবে পাচ্ছেন কিনা, এতটুকু আউটপুট আনার জন্য। যদি না পারেন, আমি দেখাই দিব যে কোথায় কি কি প্রবলেম আছে, এই প্রবলেম গুলো হচ্ছে আমরা এখন সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? আর এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। এখন আমরা একটু অ্যাডভান্সের দিকে আগাই। কেউ কিছু বলছেন? আচ্ছা, আমার কথা আছে তো? হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, লাস্টে যারা জয়েন করছেন তারা বলবো শর্টকাট হয়ে, যেহেতু ক্লাসে থাকতেছেন, তার মানে একটু যেটা বলবো, ভিডিওটা দেখলে বুঝে যাবেন আসলে স্ট্রাকচার মেনটেনেন্স করছি। এখন আপাতত চালানোর জন্য এটা হচ্ছে আপনার স্ট্রাকচার, জাস্ট মনে রাখেন, মানে এতটুকু জায়গা হচ্ছে আপনাকে লিখতে হবে, এটা লেখার পর বাকি কাজগুলো আপনাকে করতে হবে। আর ভিডিওটা দেখে নিলে আবার তখন কাভারেজ করতে পারবেন, মানে বুঝে নিতে পারবেন যে এটা লেখার টেকনিকটা কি, ঠিক আছে? যাই হোক, তো এখানে আমরা আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, থিওরিক্যাল পার্ট একটা শেষ করে তারপর ক্লাস কন্টিনিউ চালাবো। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে সিনট্যাক্স আর একটা হচ্ছে ট্যাগ। সিনট্যাক্সটা কি আর ট্যাগ জিনিসটা কি একটু বুঝাই। এখানে এই যে আমরা গ্রেটার দেন, লেস দেন যে সিম্বল গুলো আছে, এগুলোকে বলছে হচ্ছে এক একটা সিনট্যাক্স। এর ভিতরে আমরা যা কিছু লিখি তা হচ্ছে ট্যাগ। তার মানে এখানে এসটিএমএল হচ্ছে একটা ট্যাগ, হ্যাড হচ্ছে একটা ট্যাগ, তারপর হচ্ছে বডি একটা ট্যাগ। বুঝা গেল বিষয়টা? আমি আবার বলছি, এখানে গ্রেটার দেন, লেস সিম্বল গুলো আছে, এগুলাকে বলছি হচ্ছে আমরা এক একটা সিনট্যাক্স। হ্যাঁ, আর এই সিনট্যাক্সের ভিতরে যে জিনিসগুলো থাকবে এগুলো হচ্ছে এক একটা ট্যাগ। তার মানে ট্যাগ কি, সিনট্যাক্স কি, আশা করি বুঝতে পারছেন। মার্কেট প্লেসে পরীক্ষা দিতে হতে পারে আপনাদের প্রোফাইল বিল্ড আপ করার জন্য, তখন কিন্তু এই প্রশ্নগুলোর সাথে আপনার সম্মুখীন হবে। সো এখন আমরা জাস্ট এটাই দেখলাম যে বডি শুরু বডি শেষ, এটা আমরা জানি আউটপুটে শো করছে, কিন্তু লেখার বিভিন্ন ধরনের মডিফিকেশন আমাদের করতে হচ্ছে। করা, কালার পরিবর্তন করা, বা লেখার ডিজাইনটাকে চেঞ্জ করা, বিভিন্ন ধরনের ফন্ট এফেক্ট দেওয়া, মানে ফন্টের স্টাইল ইউজ করা, এগুলাকে বলতেছি আমরা ফন্ট করা। সো আমরা অনেকভাবে আমরা অনেক ধরনের কিছু দেখতে পারি। যেমন আমরা একটা উদাহরণ দিই, একটা পেপার যদি আপনি হাতে নেন, দেখবেন যে নিউজ পেপারের হেডলাইন গুলা হচ্ছে এক ধরনের লেখা থাকে থাকে দ্যাট মিনস হচ্ছে আপনার যেটাকে আমরা আর্টিকেল বলি, বা যেটাকে প্যারাগ্রাফ বলে, যাই হোক যেটা বলি। তো দেখবেন যে আর্টিকেল গুলা লেখার সাইজ গুলো থাকে একরকম, আর হেডলাইন গুলা থাকে এক এক রকম। আবার প্রত্যেকটা হেডলাইনের সাইজ গুলা কিন্তু সেম থাকে না। যেটা হচ্ছে প্রধান নিউজ, আজকে আকর্ষণীয় যে নিউজটা, সেটা হেডলাইনটা হচ্ছে সবচেয়ে বড় থাকে, বাকি হেডলাইন গুলো একটু ছোট ছোট আকারে থাকে। সো এই হেডলাইন গুলো হচ্ছে আমরা কিভাবে প্রকাশ করতে পারি এইটা সম্পর্কে একটু দেখি। যেমন যেমন এভাবে লিখলাম যে অ্যাবাউট মাই বাংলাদেশ, এটা আমি এভাবে লিখলে, এটা লিখে আউটপুট চেক করি, দেখেছে এটা আসতেছে। আচ্ছা, আমি একটু কাজ ওপেন করে নেই ফাইলে, সরি। লেখলে এটা আসতেছে, কিন্তু এটা অরিজিনাল টেক্সটের সাইজ আমি Ctrl+0 চাপ দিলে একদম অরিজিনাল ফরম্যাটে চলে আসে, এই যে এত ছোট কিন্তু। হ্যাঁ, লেখার সাইজটা আমার মডিফাই করতে হবে। তো আমি এটা চাচ্ছি এজ এ এটাকে হচ্ছে আমি যে যখনই এটা করতে চাই না কেন, তার জন্য হচ্ছে আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে। আমরা কি চাচ্ছি, এজ এ হেডলাইন হিসেবে প্রকাশ করতে চাই। হেডলাইন মানে হচ্ছে এখানে এইচ মানে হচ্ছে হেডলাইন।
এখন এর মধ্যে আবার একটা জিনিস বলছিলাম যে হ্যাঁ বিভিন্ন ধরনের সাইজ থাকে, কোনোটা বড় কোনোটা ছোট। তো হ্যান্ডেলের সাইজ গুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা এখানে নাম্বার ইউজ করি, যেমন H1 ট্যাগ, ঠিক আছে? তারপরে H1 হচ্ছে হেডলাইন, হেডলাইনের সাইজটা মিন করছে হচ্ছে এখানে 1 এর সাথে। তাহলে আমরা জানি যে এখানে আমরা যা কিছু শুরু করি সবগুলোকে হচ্ছে শেষ করতে হয়। এখানে এই যে শুরু করলাম, আবার এখানে শুরু এবং শেষ যদি করে নেন আপনার কোডে কোনো ঝামেলা আসবে না, কারণ কিছুক্ষণ পরে দেখবো যে কোডে পরিমাণ শুধু বাড়তেছে। হ্যাঁ, তো আপনি কোড লিখতেছেন ভাবলেন যে পরে শেষ করবেন, দেখবেন যে কোডে অনেক ভুল ফেলছেন। সর্বপ্রথমত আগে স্ট্রাকচারটা লিখে নিবে, অ্যাপ্লাই করতে শুরু এবং শেষ করে নেবে, তখন আর ঝামেলাটা হবে না। শুরু H1 ট্যাগ শেষ। এখন আমরা দেখি যে H1 ট্যাগের ভিতরে কোনো ট্যাক্স লিখলে এটা আউটপুটটা দেখতে কেমন হয়। রিফ্রেশ করলাম, তাহলে আগের চাইতে লেখার সাইজটা কিন্তু তুলনামূলক অনেক বড়। হ্যাঁ, আমরা চাইলে হচ্ছে আপনাদের সুবিধা একটু জুম করে দিতে পারি। তো এখন এই হেডলাইনে বিভিন্ন ধরনের সাইজ হতে পারে, কেমন সাইজ হয় আমি একটু দেখাই। আমি এটাকে কপি পেস্ট করে আপাতত চালাচ্ছি। কপি পেস্ট আমরা মনে হয় সবাই পারি, এটা সীমাবদ্ধ কিছু না, না পারলেও বললেন আমি দেখাই দিই। 2 3 4 5 6, আমি 6টা স্টাইল দেখাবো। তো এখান থেকে জাস্ট হচ্ছে আমি নাম্বার গুলো একটু চেঞ্জ করে নিচ্ছি, 2 3 4 5 and 6। একইভাবে এখানেও চেঞ্জ করে নিচ্ছি, 2 3 4 5, তারপর হচ্ছে 6। এখনো জয়েন করছেন ক্লাসে, এত লেট করে ভাই ক্লাসে জয়েন করলে ক্লাস 2টার দিকে, এখন বাজে 3:25, এত লেট করে ক্লাসে ঢুকলে কি করবে? আমি কিন্তু এগুলা কাউন্ট করবো নেক্সট ক্লাসে। বুঝে গেছিলাম। ওকে ওকে, সমস্যা নাই। H1 থেকে আমরা কত নাম্বারিংটা কত থেকে কত পর্যন্ত করলাম? H1 থেকে H6 পর্যন্ত দিলাম। হ্যাঁ, আমি ব্রাউজারে আসি, এখন এখানে হচ্ছে রিফ্রেশ করি। তাহলে আমার মনে হয় আপনাদেরকে আর বোঝাতে হবে না, আপনারা এমনিতে বুঝতে পারছেন। প্রথম H1 দিয়ে লিখছিলাম, তারপর হচ্ছে H3 H4 H5 and H6, ঠিক আছে? তো তার মানে আমরা কি বুঝতে পারছি, H1 ট্যাগ দিয়ে আমরা যেটা লিখছিলাম মানে সেই হেডলাইনটা হচ্ছে সবচেয়ে বেসিসে, আর H6 দিয়ে যেটা লিখতেছি সেটা হচ্ছে সর্বনিম্ন। তাহলে আমি যদি বলি যে হেডলাইন প্রকাশ করার জন্য সর্বোচ্চ ট্যাগ কি, সেটা হচ্ছে H1, আর সর্বনিম্ন কি H6, এবং হেডলাইন প্রকাশ করার জন্য ট্যাগ কত থেকে কত পর্যন্ত প্রকাশ করা হয়, H1 থেকে H6 পর্যন্ত প্রকাশ করা হয়। যাই হোক, তো এখানে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো এখানে H1 থেকে H6 পর্যন্ত ব্যবহার করছেন, এখন আমি যদি এমন হয় যে 7 ইউজ করি তখন কি হবে? হ্যাঁ, আপনি এই 7 ইউজ করতে পারেন এবং আউটপুটও আসবে, কিন্তু এটা কোন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে না, মানে স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না। যেমন H5 এর পর H6 একটু ছোট আকারে আসছে, দেখবেন H7 মানে কি আরেকটু ছোট আসার কথা, এটা ছোট হবে না, এটা হচ্ছে একটু বড় আকারে দেখাতে পারে। মানে এটা কেন হচ্ছে, কারণ স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে না এই জন্য। তাহলে আমরা হেডিং ট্যাগ H1 থেকে H6 পর্যন্তই ব্যবহার করব, এর বেশি না। তারপরে যে ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মেনটেন করবে না। বুঝতে পারলাম যে হেডিং ট্যাগের ব্যবহারটা কি। আচ্ছা, সো এর মধ্যে থেকে আমরা আরেকটা ট্যাগের কাজ দেখি। যেমন আমি চাচ্ছি শুধুমাত্র এই বাংলাদেশ, এই অ্যাবাউট মাই বাংলাদেশ, দ্যাট মিনস হচ্ছে H1 যে ট্যাগটা আছে এটাকে হচ্ছে মাঝখানে আনতে আছে, সেন্টার পজিশন করতে আছে। তো আপনার কোড লিখতে হয়, তাহলে আমার এখানে আমাকে বুঝতে হবে যে থেকে কোড থেকে, তার মানে আমার এই ইফেক্ট থেকে শুরু করে, মানে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত অংশটাকে আমি শুধু সেন্টার পজিশনে করতে আছি। তার মানে আমি নতুন করে আমরা একটা ট্যাগ দিলাম, লিখতে হবে সেন্টার, এখানে লিখে হচ্ছে সেন্টার। তো এখন পর্যন্ত একটা জিনিস আমরা খেয়াল করতেছি, যা কিছু আছে সবগুলাই কি করতেছি, শুরু করতেছি, তারপর হচ্ছে আবার শেষ করতেছি। একটা কাজ করি, আমরা এখানে সেন্টারটা শুরু করলাম, শেষ করব না, তাহলে কি হবে বলেন তো? সেন্টারটা শুরু করলাম বা শেষ করি নাই, তো এখন যদি আমি আউটপুট দেখি তাহলে কেমন হবে বলেন? কি দেখাবে আউটপুট? মনে হয় যে সবগুলোই সেন্টারে দেখাবে, কারণ যেহেতু শেষ করি নাই আমরা। আচ্ছা, আর কারো কোনো আনসার? না, সেন্টারে থাকবো না, আগের মতনই দেখাবে। সেন্টার লাগাটা দেখাবে আচ্ছা, দেখি তাহলে। আচ্ছা, তাহলে প্রথমবার আউটপুট প্রথমজন যে আনসার দিছিল এটাই সঠিক। আচ্ছা, তারপর আমরা একটু আউটপুটটা দেখি। জি স্যার। রিফ্রেশ করলাম, জি স্যার। সবগুলা সেন্টারে চলে আসছে। কারণটা কি? কারণ হচ্ছে আপনি যে শুরুটা হচ্ছে কোড থেকে, H1 এর আগ থেকে, H1 এর পূর্বে থেকে সেন্টার করো,
আসবে কোথায় এটা আমি বলি নাই, তার মানে সে যাকে যাকে পাইছে তাকে নিয়েই সেন্টারে চলে গেছে। হ্যাঁ, এখন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে সেন্টারটাকে এস3 যদি এখন শেষ করি, আর তিনটা কি দেখাবে। চেষ্টা করছি এস3 পরে, তাহলে H1 থেকে এস3 সেন্টার বাকিগুলা জি স্যার। সাউন্ড আসতেছে না স্যার। নিয়ে আলোচনা করছিলাম। আচ্ছা, যাই হোক, তো এখন আমরা খেয়াল করতে পারছি যে এতটুকু মধ্যে সেন্টার আছে, বাকিগুলা না, শুধু H1টাই সেন্টার পজিশনে আছে। কারণ বিষয়টা যদি এরকম হয় যে আমরা যা যা কিছু লো সবগুলোই সেন্টারে থাকবে, তাহলে কোডের সিস্টেমটা হবে এরকম যে বডি শুরু, বডি শেষ, এবং বডি যেখানে শেষ হয়েছে তার আগে হচ্ছে আমরা সেন্টারটাকে ক্লোজ করে দিব। তার মানে এখন থেকে আমরা যা কিছুই লিখি না কেন সবগুলা কি থাকবে, সবগুলোই হচ্ছে সেন্টার পজিশনে থাকবে। থাকবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমরা একটা এই বারবার কোড গুলা লিখতে হলে আমরা তো গুলা হচ্ছে আইডিয়া দেওয়ার জন্য এতগুলো হেডলাইন লিখলাম। আমি হচ্ছে এখন চাইলে হেডলাইন গুলো উঠাই দিই, শুধু একটা হেডলাইনই লাগছে, সেটা হচ্ছে H1, বাকিগুলো উঠাই দিলাম। ওকে, সো এখন আমার এখানে একটাই দিলাম। আচ্ছা, আমি একটু গুগলে যাই, একটা ওয়েবসাইট আছে লার্ন ইপসাম, এখানে হচ্ছে আমরা ডেমো টেক্সট গুলো একটু কালেক্ট করবো। ইপসাম অথবা অথবা ডেমো টেক্সট লিখে সার্চ দিলেও আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আচ্ছা, তো এখানে দেখেন, আমরা যদি বলি যে এটা একটা হেডলাইন, এটা একটা প্যারাগ্রাফ, একইভাবে একইভাবে এটাও একটা হেডলাইন, একইভাবে এটাও একটা প্যারাগ্রাফ, আবার এটাও হেডলাইন, এটাও প্যারাগ্রাফ। তো ধরেন আমি যদি এখন এরকম হেডলাইন একটা দেওয়া আছে, ধরেন আমি এটাই যদি বানাতে চাই, আচ্ছা এটা ধরেন আছে, এখন একটু বর্ণনা হিসেবে ধরেন আমি এখান থেকে কন্টেন্টে নিচ্ছি, মানে এতগুলা কন্টেন্ট লিখতে আমার একটু সময় লাগবে, তাই এখান থেকে কন্টেন্টটা জাস্ট হচ্ছে আমি এখান থেকে কপি করে নিলাম। হ্যাঁ, সো এটা যেহেতু প্যারাগ্রাফ, আমি তো হেডলাইন লিখছি, তাহলে হেডলাইন দেওয়ার জন্য H1 ট্যাগ, আর বর্ণনা লেখার জন্য হচ্ছে আমরা P ট্যাগ ইউজ করব, দ্যাট মিন্স প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ লেখার জন্য হচ্ছে প্যারাগ্রাফ। এখন এক জিনিসটা আমি দেখাই, এটা একটু এদিকে চলে গেছে, আমি ভিউ থেকে এটা মনে হয় এখানে আছে কিনা অলফ্রেড আমি জানি, যে ফরম্যাট থেকে ওয়ার্ড ড্রাইভ দিলে নিচে নিচে চলে আসবে, দেখার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আর প্যারাগ্রাফ ট্যাগটা আমি শেষ করে নিলাম। আউটপুট একটু দেখি, এই যে মোটামুটি এতটুকু জায়গা চলে আসছে। তবে এখন কথা হচ্ছে একটু দেখেন যে প্যারাগ্রাফ ট্যাগটা শুরু শেষ এটা কিন্তু না লিখলেও এরকম ভাবে আসতো। হ্যাঁ, না লিখলেও কিন্তু এভাবে আসছে, আমরা খেয়াল করছি যে বডি শুরু বডি শেষ, এখানে আমরা যা কিছু লিখি তাই আউটপুটে শো করে। এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে কষ্ট করে পি ট্যাগ কেনই বা দিব। আর বিষয়টা হচ্ছে ইন ফিউচারে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট কমপ্লিট করার পর এটা কিন্তু অনলাইন ভিত্তিক করবো আমরা। সো অনলাইনের আপনার এই ওয়েব পেজ গুলো, আপনার তৈরিকৃত ওয়েব পেজটা মানুষ অনেক কিছুই মানে আপনার কাঙ্ক্ষিত ওয়েব পেজটা খুঁজে বের করার জন্য হচ্ছে মানুষ গুগলে সার্চ করতে পারে নির্দিষ্ট একটা তথ্যের জন্য। তো গুগল আপনার ওয়েব পেজটা যে গুগলের ফ্রন্ট পেজে দেখাবে, ফ্রন্ট পেজে দেখানোর আগে তার কিছু কার্যকারিতা আছে। সে প্রথমে আপনার ওয়েবসাইটে ঢুকবে, মানে ক্রলিং করবে, করার পর আপনার ওয়েবসাইটে কি কি কন্টেন্ট আছে সেই জিনিসগুলো দেখবে। গুগল তো হচ্ছে, সে তো আর মানুষ না, সে তো একজন রোবট। তো রোবট হিসাবে সে জাস্ট তাকে বোঝাতে হবে আপনার ওয়েবসাইটে কি কি কন্টেন্ট আছে। তো এই জিনিসগুলো বোঝানোর জন্য হচ্ছে আমরা এখানে ট্যাগ গুলা ব্যবহার করে থাকি। তো যখন হচ্ছে আপনি H1 ট্যাগ, শুধু H1 ট্যাগ দিয়ে কিছু লিখবেন, তারপরে মানে সে বুঝে নেবে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের টাইটেল। হ্যাঁ, তাহলে হচ্ছে এই টাইটেলের মাধ্যমে যে টপিকটা লিখে থাকবেন, যেটা লেখা থাকবে এটা সে তার ডাটাবেজে জমা করে নেবেন, এটা হচ্ছে তার টপিক। এবং এই টপিক সম্পর্কে বর্ণনাটা কোথায় লিখছেন, পি ট্যাগ শুরু পি ট্যাগ শেষ, তাহলে এটা হচ্ছে বর্ণনা। তো এইভাবে সে আইডেন্টিফাই করবে যে আপনার ওয়েবসাইটে কি আছে, কোথায় কি আছে। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্যাগ গুলো আমাদেরকে ইউজ করতে হবে। যাই হোক, তো ফাইনালি আমরা এখানে আমি অবাক, বুঝলাম না এখনো কেউ অনেকে জয়েন করতেছেন। আচ্ছা, যাই হোক, পরে কথা বলে এগুলো নিয়ে। আচ্ছা, তো আমরা এখন পর্যন্ত দুইটা ট্যাগের সাহায্য নিলাম, একটা হচ্ছে H1 ট্যাগ আর একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো এটা হচ্ছে H1 ট্যাগ। আমার আরেকটা জিনিস খেয়াল করেন, আচ্ছা এখানে এই
প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমরা যেটা লিখছি এটার যে অবস্থা, এখানে H1 ট্যাগটা কিন্তু একটু হাইলাইট অবস্থা আছে, মানে একটু যেটাকে আমরা বলি মাইক্রোসফট ওয়ার্ডের ভাষায় বোল্ড হয়ে আছে। বোল্ড করা বা হাইলাইট করা H1 এর ট্যাগে কিন্তু আলাদাভাবে প্রকাশ করতে হয় না। H1 ট্যাগটা লিখলে অটোমেটিকলি এটা বোল্ড হয়ে যায়, মানে হাইলাইট অবস্থা হয়ে যায়। যাই হোক, তো এখন আমরা যদি চাই যে এখান থেকে নির্দিষ্ট একটা কিছুকে, আমি একটা কাজ করি, আমি একটু কোডগুলো একটু কমাই দিই, যেহেতু প্রথম অবস্থা আজকে এত কোড দেখা মানে এত লেখা থাকলে আপনাদের অনেকে একটু সমস্যা হতে পারে। অনেকে অ্যাডভান্স আছেন আমি জানি, কিন্তু আমি একটু কমাই দিচ্ছি বাকিদের জন্য, যারা হচ্ছে একেবারে নতুন তাদের জন্য টেক্সটগুলো একটু কমিয়ে দিলাম। ফুল স্টপ কমাই দিন। ফুল স্টপ কিছু আসবে যাবে না। আচ্ছা, সেভ করলাম। আচ্ছা, এখন এখানে আমরা কি কি অ্যাপ্লাই করতে যাচ্ছি দেখেন। আমরা যাচ্ছি যে লরেন ইফসামটা, এটা এই যে H1 ট্যাগের মতো একটু বোল্ড করতে আছে, দ্যাট মিন্স হচ্ছে হাইলাইট করতে যাচ্ছি। সো এটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্টটা কি আর এন্ডিং পয়েন্টটা কি, এটা আমরা টার্গেট করতে হবে। তাহলে শুরু করব হচ্ছে এখান থেকে, আর হাইলাইটটা শেষ হবে কোথায়? এইখানে। তার মানে এখানে শুরু, এখানে শেষ, দ্যাট মিন্স আমি বোল্ড করতে যাচ্ছি। তার মানে আমরা যতবারই কাজ করি তার জন্য হচ্ছে কি করতে হয়? ট্যাগ লিখতে হয়। তাহলে বোল্ড করার জন্য আমাকে লিখতে হবে বি ট্যাগ। বি ট্যাগ শুরু, এখানে হচ্ছে আমরা বি ট্যাগটাকে শেষ করে দেব। ঠিক আছে, তার মানে এই যে এই লেখাটা এখন একটু হাইলাইট হয়েছে, অন্যগুলোর চাইতে এটা একটু হাইলাইট বেশি। তার মানে বোল্ড করার ট্যাগ হচ্ছে বি ট্যাগ শুরু, বি ট্যাগ শেষ। আচ্ছা, পরবর্তীতে আসি। যারা একেবারে নতুন আমাকে একটু বলবেন, যখন একটু শিখার পরিমাণটা একটু বেশি হয়ে যাবে তখন আমাকে বলবেন স্যার একটু বেশি হয়ে গেছে, একটু ইয়ে করেন, তখন একটু আমি কমিয়ে দেবো। হ্যাঁ, তো এখন পর্যন্ত কিন্তু বেশি দেই নাই। আগে তো স্ট্রাকচারটা দেখাইছি, আর এখন শুধু হেডলাইনটা দেখাইছি, প্যারাগ্রাফ আর হচ্ছে বি ট্যাগ। হ্যাঁ, কোনটা একটু বলেন, কোনটা বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, বোল্ড হচ্ছে এখানে বি ট্যাগ ইউজ করছে, এই যে আমি বি ট্যাগটা উঠাই দিলাম, বি ট্যাগটা উঠাই দিলাম। হ্যাঁ স্যার, এখন আমাকে বলেন যে এখানে সিম্পলি কথাটাকে, সিম্পলি ডামি এই কথাটাকে বোল্ড করতে যাচ্ছি, কিভাবে করব বলেন? কোথায় করতে লিখতে হবে বলেন? সিম্পলির আগে বিট্যাগ দিব আর পরে সে, শেষ করতে হবে। ডামির বিটাটা এখানে শেষ করো। বি ট্যাগটা শেষ করব। আমি এদিকে বিট্যাগ শেষ করব। আচ্ছা, হয়েছে? আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, নেক্সট আমরা আসি আন্ডারলাইন কিভাবে করতে হয়। যেমন আমি যাচ্ছি যে অ্যাবাউট মাই বাংলাদেশ, এই লেখাটার নিচে একটা দাগ আসবে, মানে যে আন্ডারলাইন আমরা যেটা বলি। সো স্টার্টিংটা কোথা থেকে? অ্যাবাউট থেকে, মানে এ থেকে শুরু হচ্ছে, আর এন্ডিংটা কই? এইচ এর পরে। সো এটা আমরা কোথায় গেলে পাবো? H1 ট্যাগে গেলে পাবো, এই যে H1। তাহলে অ্যাবাউট এর আগ থেকে শুরু করতে যাচ্ছি, তো নতুন করে আবার ট্যাগ কি করতে আছে? আন্ডারলাইন। তাহলে আন্ডারলাইনের প্রথম ওয়ার্ডটা কি, প্রথম লেটারটা কি? ইউ। তাহলে ইউ ট্যাগ শুরু করলাম, তাহলে শেষ করব কোথায়? এইচ এর পরে, শেষ করে দিলাম। সেভ করলাম, রিফ্রেশ করলাম। বুঝতে পারছি? তাহলে এখন যদি আমি চাই শুধু বাংলাদেশের নিচে আন্ডারলাইনটা হবে, আর কোথাও না, শুধু বাংলাদেশের নিচে হবে, বি এর আগে ট্যাগ আন্ডার ইউ বসবে। তাহলে ইউটা আমরা অ্যাবাউট এর আগে না দিয়ে দিব কোত্থেকে? বি এর আগে। বি এর আগে, তাহলে বি এর আগে শুরু, এস এর পরে শেষ। ইউ এর আগে ই থেকে শেষ। বুঝতে পারছি স্যার এতটুকু জায়গা? ইয়েস স্যার। তার মানে আমরা কি কি দেখলাম? হেডলাইন দেখলাম, আন্ডারলাইন, বোল্ড, প্যারাগ্রাফ করা দেখলাম, প্যারাগ্রাফ বোল্ড আন্ডারলাইন। বোল্ড করা দেখলাম, আন্ডারলাইন করা দেখলাম। আচ্ছা, আমরা আরেকটা টপিক দেখাই। নোট করে রাখলে ভালো হয়। হ্যাঁ, এটা নোট করে দিব, আমি একটু পরে নোট করে দিব। হ্যাঁ, একটু পরে নোট করে দিব। স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। স্যার বোল্ড আন্ডারলাইন দুইটা যদি একসাথে করি, ওই দুইটা তো পাশাপাশি দিব ট্যাগগুলা। হ্যাঁ হ্যাঁ, মানে যখন যেটা শুরু করবেন সেটা হাতে হাতে শেষ করে দিন, তখন দেখবেন আর ঝামেলা লাগবে না, বোল্ড আন্ডারলাইন দুইটাই একসাথে শুরু করব, শেষও একসাথেই করব। করেন, কোনো সমস্যা নেই, কাজ করবে। কখন প্রবলেমটা হবে? যেমন ধরেন আপনি H1 ট্যাগও ইউজ করছেন, প্যারাগ্রাফ ট্যাগও ইউজ করছেন, এখানে পাওয়ার কার বেশি? যার পাওয়ার বেশি ওইটার এফেক্টটা বেশি পড়বে, বুঝতে পারছেন? বাট কিছু কিছু ট্যাগ আছে এগুলো আগে পরে কোনো সমস্যা হয় না।
আচ্ছা, তো আমরা নেক্সট আরেকটা জিনিস খেয়াল করি, তারপর হচ্ছে আমি নোট করে দিব, দেন হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করতে আছি। ব্যাকগ্রাউন্ড কালারটা মানে কি? মানে আমরা কি বলছি, এই ব্রাউজারে দুটা জিনিস থাকে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে বডি। বডির কালারটা কি আছে? হোয়াইট হয়ে আছে। সো আমি এখন কালারটা চেঞ্জ করতে আছি। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা মানে হচ্ছে কি? বডির কালার চেঞ্জ করা। সো বডির ব্যাকগ্রাউন্ড কালার দিলেই তো ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে। তার মানে আমাকে যেতে হবে এই বডি ট্যাগটার ভিতরে। এই বডি ট্যাগ শুরু, বডি ট্যাগ শেষ, এই যে ট্যাগের ভিতরে কিন্তু একটা স্পেস দিতে হবে। অনেকে আবার একসাথে লিখে ফেলেন, একসাথে লিখলে তো একটা ওয়ার্ড বোঝায়। সো আমাকে একটু স্পেস দিয়ে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার করতে আছে, দ্যাট মিনস হচ্ছে আমাকে লিখতে হবে বিজি কালার, COLOR। এখানে বানানটা কিন্তু একটু পার্থক্য আছে। আমরা কালার বানানটা জানি COLEUR, হ্যাঁ, এখানে লিখতে হচ্ছে COLOR। এটা হচ্ছে ইউএস ল্যাঙ্গুয়েজ, ইউএস ল্যাঙ্গুয়েজটা আমাকে লিখতে হবে। হ্যাঁ, কালার এভাবে তো লিখি স্যার আমরা। হ্যাঁ, কালারটা কিন্তু এভাবে লিখতে হবে। সো কি কালার করতে আছি, লাইক আমি এখানে লিখে দিলাম হচ্ছে গ্রিন কালার, সেভ করলাম, বিজি কালার দিলাম গ্রিন কালার। সো এখানে আসি, রিফ্রেশ করি, দেখছি আপনার কালারটা হচ্ছে গ্রিন। হ্যাঁ, এখন কালার কিন্তু দুইভাবে করতে পারে। কালারের নাম লিখে একটা করা যায় হচ্ছে কালারের কোড ব্যবহার করে, দুইটা সিস্টেমে কাজ করা যায়, কালারের নাম আর হচ্ছে কালারের কোড। আচ্ছা, সো কালারের কোড যদি ব্যবহার করেন, আপনারা হচ্ছে যারা ইন্টারমিডিয়েটে আইসিটি সাবজেক্টে পাইছেন তারা হচ্ছে নাম্বার সিস্টেম নিয়ে কাজ করছেন। এখানে একটা নাম্বার সিস্টেম ছিল হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম ছিল। সো এই হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম দ্বারা হচ্ছে আপনার এই হচ্ছে কালার কোডটা তৈরি করা হয় আর কি। আপনার সুবিধার জন্য আমি একটু গুগলে সার্চ করছি। এখানে লিখলাম কালার পিকার, বা ফটোশপ বা বিনোদন সফটওয়্যার আছে, এগুলোতেও করা যায়। কালার ফিগার যে আমি এখানে লিখলাম কালার পিকার, এই যে একদম ফন্টে চলে আসছে। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত কালারটা চুজ করেন, ঠিক আছে? এখানে আপনার কাঙ্ক্ষিত কালার কি নিতে চান, এখানে কালারটা চুজ করেন। দেখেন আমি এখানে যে কালারটা নিচ্ছি, HEX, দ্যাট মিনস হচ্ছে হেক্সাডেসিমাল। HEX মানে হচ্ছে হেক্সা। সো এখানে এই হেক্সাডেসিমাল আপনি কোন কালারটা চুজ করতে যাচ্ছেন, কোন কালারটা চুজ করতে যাচ্ছেন। এখানে দেখেন কালার কোড গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। যে এখন বর্তমানে যেটা আছে, আমি যদি এখানে চুজ করি দেন কালার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। তাহলে এক একটা কালারের জন্য এক একটা কালার কোড আছে। কারণ আমি যদি এই কালারটা চুজ করি, এখান থেকে এই কালার কোডটা আমাকে নিতে হবে, এবং অবশ্যই মনে রাখতে হবে এই হ্যাশ সিম্বলটা সহকারে নিতে হবে, হ্যাশ সিম্বলটা সহকারে নিতে হবে। তার মানে পার্থক্যটা কি, যখন কালারের নাম লিখবেন তখন কোনো হ্যাশ সিম্বল দিতে হবে না, কিন্তু যখন আপনি কালারের কোড লিখবেন তখন অবশ্যই হ্যাশ সিম্বল দিতে হবে। এখন দেখি ভাই, এই একটু নয়েজ আসছে, একটু মিউট করে দেন। হ্যাঁ, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, সুবিধা হবে। একটা মিনিট, মিউটটা আমাকেই করতে হবে। এই নয়েজটা আসতে হচ্ছে কি, মিডিয়া জানি প্রোফাইল ছিল, ওনার প্রোফাইল থেকে নয়েজটা আসতেছিল। আচ্ছা, যাই হোক। সো এখন এই হচ্ছে বিষয়। এখন কালার কোডে যখন কালার কোডটা লিখবেন, কালার কোডের সিস্টেমটা আসলে কি? কালার কোডটা হচ্ছে এখানে ভাগ করে দিই, দেখেন এইটা একটা মিলে একটা ভাগ, এইটা একটা ভাগ, এটা একটা ভাগ। তার মানে এটা মানে হচ্ছে ভিন্ন ধরনের কালার গুলো আসলে তিনটা কালার সমন্বয় তৈরি হয়, যেমন রেড, গ্রিন আর হচ্ছে ব্লু। হ্যাঁ, তো প্রথমে অ্যামাউন্টটা থাকে হচ্ছে রেড এর কালার অ্যামাউন্ট, তারপরটা থাকে হচ্ছে গ্রিন কালার অ্যামাউন্ট, তারপর থাকে হচ্ছে ব্লু কালার অ্যামাউন্ট, ঠিক আছে? সো এই রেড এর কালার গুলো একটু বাড়িয়ে কমিয়ে দিয়ে, যেমন রেড এর একটা অ্যামাউন্ট দিলেন, গ্রিন কালার একটা অ্যামাউন্ট দিলেন, ব্লু কালার একটা অ্যামাউন্ট দিলেন। স্যার কথা আসছে না। সবার কাছে সেম অবস্থা? হ্যালো, না স্যার, আমি শুনতেছি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আসছেন আপু, আপনার এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম করছে। আচ্ছা, তো যেটা বোঝাচ্ছিলাম, তো কালার কোড গুলো তৈরি হয় হচ্ছে তিনটা কালার সমন্বয়ে, রেড, গ্রিন আর হচ্ছে ব্লু। প্রথম দুইটা ডিজিট কাজ করে হচ্ছে রেড কালার অ্যামাউন্ট নিয়ে, তারপরটা কাজ করে হচ্ছে গ্রিন কালার অ্যামাউন্ট নিয়ে, তারপর হচ্ছে ব্লু কালার অ্যামাউন্ট নিয়ে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই, আমি যদি এমনিতে বাদ দিই, ধরেন আমি এমনিতে লিখলাম AF45F4, মানে হেক্সাডেসিমালে তো A থেকে F পর্যন্ত থাকে, তাই না? 0 থেকে 9, 9 এর পরে 10 না লিখে আমরা A লিখতাম, B মানে হচ্ছে 11, এভাবে লিখতাম, তাই তো? আশা করি অনেকের মনে আছে। তো এইভাবে আমি লিখলাম। তার মানে এখানে লিখলাম কি, এটা রেড কালার অ্যামাউন্ট, এটা গ্রিন কালার অ্যামাউন্ট, এটা হচ্ছে ব্লু কালার অ্যামাউন্ট। আমি জানি না নিজেও
যেটা কালার আসলে কি আসবে। এমনিতে আমি একটা মতো করে দিলাম, ঠিক আছে? এই যে এটা এখন আরেকটা কালার আসছে। আচ্ছা, আমার মনে হয় স্ক্রিন কি শেয়ার করা আছে আমার? আছে তো, জি স্যার স্ক্রিন হয়ে গেছে। জি। আচ্ছা স্যার, আমরা এতটুকু জায়গায় বুঝতে পারছি কিনা? এতটুকু জায়গায় বুঝতে পারছি কিনা বল? সো আমি একটু শর্ট নোট করে দিই আপনাদের। আমরা কি কি ব্যবহার করা দেখলাম? বোল্ড করা। আচ্ছা, একটু সিরিয়াল ওয়াইজ দেখি। H1 ট্যাগের ব্যবহার, এবং এই H1 ট্যাগের ব্যবহার আমরা কত পর্যন্ত দেখলাম? ডট H6 পর্যন্ত দেখলাম। তারপর হচ্ছে আমরা প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার দেখলাম, বোল্ড ট্যাগের ব্যবহার দেখলাম, ইউ ট্যাগের ব্যবহার দেখলাম। আরেকটা ট্যাগ মিসিং আছে। আচ্ছা দেখাই দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডে কালার ক্ষেত্রে আমরা কি লিখছি? বডি বিজি কালার। জাস্ট হচ্ছে বডির কাছে শুধু বিজি কালারটা আমরা অ্যাড করছি, বিজি কালার রেড, ঠিক আছে? আর আমরা যদি এর ক্ষেত্রে ইউজ করে থাকি, যদি কালার কোড ব্যবহার করতে চাই, তখন হচ্ছে আমরা এইভাবে নাম্বার সিস্টেম ব্যবহার করে কাজ চালাতে পারি। আচ্ছা, এছাড়া আর কিছু কোড হ্যাশ দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোড ব্যবহার করলে হচ্ছে আপনাকে হ্যাশ দিতে হবে। আচ্ছা, আর দুইটা বাকি রয়ে গেছে আপনাদের। আর দুইটা বাকি রয়েছে, এটা দিয়ে মানে বেসিকের মধ্যে এগুলো আর কি। দুইটা কি কি বাকি আছে? একটা হচ্ছে আই ট্যাগ, আর সেন্টার একটা হচ্ছে বিআর ট্যাগ। সেন্টার ট্যাগও ইউজ করা হয়েছে স্যার, ঠিক আছে? Center সেন্টার use ট্যাগটা করতে দিয়ে দিচ্ছি, সেন্টার ট্যাগ। আচ্ছা, আই ট্যাগ আর বিআর ট্যাগের কাজটা আমি দেখাই এই মুহূর্তে দিয়ে প্র্যাকটিস করব। সো আই ট্যাগের কাজটা কি? আই ট্যাগ মানে হচ্ছে ইটালিক করা। হ্যাঁ, ইটালিক করা। যেমন হচ্ছে ধরেন আমি লরেন ইপসামটাকে একটা লেখা স্টাইল দিতে যাচ্ছি, নির্দিষ্ট মানে ইটালিক স্টাইল দিতে যাচ্ছি। কোনটাকে? লরেন ইপসামকে। সো আমরা যদি কোডে যাই, কোডটা চলে গেছে, ওপেন উইথ নোটপ্যাড। লরেন ইপসামটা কোথায় লেখা? এই যে লরেন ইপসাম, এল এর পাশে আই ট্যাগ শুরু, আই ট্যাগ শুরু, আর ইপসামের পরে আই ট্যাগটাকে হচ্ছে আমি শেষ করে দেব। তাহলে এখন দেখি লেখার ডিজাইনটা চেঞ্জ হয় কিনা। এই যে বর্তমানে যে ডিজাইনটা আছে, যখন আমি রিফ্রেশ করছি একটু দেখেন লেখাটা একটু কার্ভ হয়ে গেছে। হ্যাঁ, একটু কার্ভ হয়েছে। এই স্টাইলটাকে আমরা বলি হচ্ছে ইটালিক স্টাইল করা। আচ্ছা, আরেকটা হচ্ছে বিআর ট্যাগের কাজটা কি? কোনো কিছু ব্রোকেন করা, মানে ভাঙ্গা। যেমন এই লরেন ইপসাম লেখাটা একটা লাইনে আছে, আমি যাচ্ছি এই যে ডামি কথাটার পরে যা আছে সবগুলো যেন নিচে নিচে আসে। সাধারণত আপনার কিন্তু এইভাবে ছিল যে ধরেন ডামি, তো এটা আমি ইন্টারে চাপ দিলে সাধারণত নিচে চলে আসে। আমি সেভ করলাম, দেখেন এই আউটপুটে কি নিচে নিচে আসছে? আউটপুটে কিন্তু নিচে নিচে আসে নাই। সো আউটপুটে এমনিতে নিচে নিচে আসবে না। আপনি যদি নিচে নিচে আনতে যান, তার জন্য হচ্ছে কোড লিখতে হবে, সেটা হচ্ছে বিআর ট্যাগ, ঠিক আছে? তো বিআর ট্যাগটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এটাকে সিঙ্গেল ট্যাগ কেন বলা হচ্ছে? কারণ এটা কিন্তু শুরু শেষ নাই। মানে আপনি অন্যান্য ট্যাগ গুলা দেখছেন যে এগুলা শুরু আছে শেষ আছে, কিন্তু বিআর ট্যাগটা কিন্তু শুরু শেষ নাই। এই জন্য এটাকে বলা হয় সিঙ্গেল ট্যাগ। এবং সিঙ্গেল ট্যাগ গুলাকে আমরা অনেকভাবে রিপ্রেজেন্ট করি। আমরা চাইলে এখানেও স্ল্যাশ ইউজ করতে পারি, বা চাইলে এখানেও স্ল্যাশ ইউজ করতে পারি, আবার না দিলেও কাজ করে, এটা আপনার ইচ্ছা। জাস্ট এতটুকু মনে রাখেন, বিআর ট্যাগটা হচ্ছে একটা লাইন ব্রোকেন করার জন্য ইউজ করা হয়, আর এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, যার জন্য আমাদেরকে শেষ করতে হয়। ডামির পরে যেহেতু বিআর ট্যাগ ইউজ করছি, দেখেন ডামি পর্যন্ত আসে, তারপর লাইনটা নিচে চলে আসে। তাহলে একটা লাইনকে ভেঙে নতুন আরেকটা লাইন তৈরি করার জন্য হচ্ছে আমরা বিআর ট্যাগের ব্যবহার করে থাকি। বুঝতে পারছি স্যার? স্যার এতটুকু ক্লিয়ার কিনা একটু বলেন। জি ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে এখন আপনাদের একটা কাজ করতে হবে, মানে আপনাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট করতে হবে। বন্ডিংটা যদি ক্রিয়েট না করেন, আপনারা আগাতে পারবেন না। আমি আছি, অনলাইনে আছি, বাট আমি আপনাদের মধ্যে যারা এখানে একটু অ্যাডভান্স আছে, একটু একজন একজনকে একটু হেল্প করবেন, ঠিক আছে? আর আমাকে একটু ইনশিওর করেন আপনাদের নামাজের টাইম কয়টা? স্যার হ্যাঁ স্যার বলেন। 4:15। 4:15। আপনার তিনটা নামাজের জন্য 50 বিরতি হবে। পাবেন। হ্যাঁ, টাইম হলো 4টা, জামাতের টাইম হলো 4টা, 3:50 দিকে ছাড়ে দিতে হবে, 20 মিনিট দিবেন। আচ্ছা ঠিক আছে, আপনার তো তাহলে টাইম হয়ে গেছে, তাই না? টাইম হয়ে গেছে। তাহলে একটা কাজ করুন, যারা নামাজে যাবেন
নামাজে চলে যান। আমরা জাস্ট ব্যাক করবো কয়টায়? 4:10 ব্যাক করবো, ঠিক আছে? 4:10 ব্যাক করবো। আর এখানে কোডগুলা দেওয়া আছে, কোডগুলা হচ্ছে দেখে দেখে একটু প্র্যাকটিস করেন। আর যারা পারবেন না একজন একজনকে একটু হেল্প করেন, আমিও আছি, আমিও হেল্প করেন, বাট আমি চাচ্ছি আপনাদের কাছে আগে হেল্পিং এর বিষয়টা আসুন। হ্যাঁ বলেন, কে কি বলতে যাচ্ছেন বলেন। আমি তো অফিসে পাসপোর্ট তো একটু লেট হবে। সমস্ত কিছু আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কে জানি কি বলতে যাচ্ছেন ভাই, আমি কথাটা শুনতে পাচ্ছি না, আবার একটু বলেন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ফেয়ার আহমেদ। জি স্যার, আমি বলতে চাইছি স্যার, ফেয়ার আহমেদ। হ্যাঁ ফেয়ার ভাই বলেন। হ্যালো। আরেকজন কথা বলতে বলেন, পিবিসি মুভি স্টুডিও। হ্যাঁ বলেন। জি স্যার, ওই যে লাইনটা যদি প্লিজ চলে ভাই। আচ্ছা ফেয়ার ভাই একটা মিনিট, ওনার কথাটা একটু শুনে নেই। নেটওয়ার্কে বাড়ি ফেয়ার ভাই একটা মিনিট, ওনাকে একটু সুযোগ দেন, ওনার কথাটা শোনা যাচ্ছে না। টিভিসি মিডিয়া স্টুডিও ভাই, আপনার নয়েজ একেবারে লো, কথা একদম নয়েজ ধীরে ধীরে আসতেছে, একটু লাউড করার ট্রাই করুন। কি শুনতে পাচ্ছেন? এখন কি শুনতে হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। বলতে চাচ্ছিলাম এখানে যতগুলো আপনার সিনট্যাক্স ইউজ করছেন আর কি, ওয়েব পেজটা তৈরি করার জন্য যে কোডগুলো লিখছেন, এগুলো আরেকবার ডিটেইলস বলতে পারবেন কোনটা দিয়ে কি কাজ করা হয়? আমি কি পাই নাই, ক্লাসে প্রথম দিকে ছিলাম না। আচ্ছা আচ্ছা, এগুলো ভিডিও পেয়ে যাবে, ভিডিও পেয়ে যাবে, তারপর আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। স্যার স্যার H1 থেকে রিপিট করে দেন। একবার করে বলে যাব, তাই তো বিষয়টা। হ্যালো, ঠিক আছে আমি বলছি। জি স্যার। ওকে ওকে বলছি। এটা বলে দিয়ে তারপর হচ্ছে সবাই বিরতিতে চলে যাবো। হ্যাঁ আচ্ছা, সো এখানে H1 থেকে H6 পর্যন্ত আমরা এই ট্যাগগুলো ব্যবহার করে থাকি। কিরা করে দেন প্লিজ, বাকি সবাই মিউট করে দেন। স্যার বলেন স্যার। জি স্যার। হয় সর্বোচ্চ হেডলাইনের সাইজ হয়, আর A6 দ্বারা হচ্ছে সর্বনিম্নটা হয়। সেন্টার ট্যাগের সাহায্যে আমরা যে কোনো কিছুকে সেন্টার করতে পারি, মানে মাঝখানে বা সেন্টার যেটা আমরা বলি আর কি। যে ট্যাগগুলো এজ এ প্যারাগ্রাফ হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে চাই, সেই ট্যাগসের সামনে পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ। বি ট্যাগটা কেন ইউজ করি? বোল্ড করার জন্য, কোনো একটা ট্যাগকে হাইলাইট করার জন্য সেই বি ট্যাগের ব্যবহার করা হয়। ইউ ট্যাগ কেন ব্যবহার করতে হয়? কোনো একটা কিছুকে আন্ডারলাইন করার জন্য, ট্যাক্সের নিচে দাগ যেটা থাকে আন্ডারলাইন করানো হচ্ছে ইউ ট্যাগ ইউজ করে থাকি। আই ট্যাগ কোন একটা ট্যাক্সকে ইটালিক স্টাইল করার জন্য হচ্ছে আই ট্যাগ। আমি যে ট্যাক্সটাকে ইটালিক করতে যাচ্ছি জাস্ট তার সামনে আই ট্যাগ শুরু, তারপরে আই ট্যাগ শেষ। তারপর হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগের কাজ কি? লাইন ব্রোকেন করার জন্য, কারণ সাধারণত প্রত্যেকটা লাইন মানে একটা লাইনে থাকে। আমরা যদি চাই কোন একটা লেখার পরে যেন আরেকটা নতুন লাইন সৃষ্টি হয়, তার জন্য হচ্ছে বিআর ট্যাগ ইউজ করি। সহজ কথা হচ্ছে লাইনকে ভাঙার জন্য, মানে ভেঙে নতুন একটা লাইন সৃষ্টি করার জন্য হচ্ছে আমরা বিআর ট্যাগ ইউজ করে থাকি। আর শেষের দুইটা যেটা, সেটা হচ্ছে বডি কালার করার জন্য, ব্রেক বা ব্রোকেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। না স্যার, একবার স্পষ্ট বুঝতে পারছি। ওকে, তাহলে আমি বিরতির পরে আসতেছি, তারপরে দেখবো কার কত হয়েছে, তারপরে পরবর্তী। আমার একটা কথা ছিল, তাহলে আপনারা সবাই 4:10-এ। হ্যাঁ বলেন। যে ওই সেভ করার সময় আমি ফাইলটা কিভাবে সেভ করছি, আমি তো প্রথমে ছিলাম না, একটু আমি ভুলে গেছি এটা। ফাইল থেকে সেভ এসে যাবেন, দেন হচ্ছে ফাইলের নাম হচ্ছে .html দিবেন। ফাইলের নাম ঠিক আছে? .html। হ্যাঁ আচ্ছা ওকে। ওকে, তাহলে সবাই 4:10 বা 10-এ বেক করতেছে। হ্যাঁ 4:10-এ বেক করছে। জি স্যার। ওকে স্যার।